গ্রিন ব্লু আছে, ব্লুটা এখানে আছে, রাইট? এই যে কালার, এখানে তুমি যেটা চেঞ্জ করবে সেটা অনুসারে কিন্তু তোমার এটা চেঞ্জ হবে, এবং সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 255 আর সর্বনিম্ন ভ্যালু হচ্ছে আমার কত, 0, রাইট? এটা হচ্ছে আমার কালারের, এখানে তুমি যেখানে যাবা সেটা অনুসারে হচ্ছে তোমার কি চেঞ্জ হবে, স্কেলটা চেঞ্জ হবে। ওকে, তো সেটা হচ্ছে আমার কালার মডেলের ব্যাপারটা, কিভাবে আমার পিক্সেলের কালার গুলো অ্যাসাইন হয়। তাহলে প্রতিটা পিক্সেলে, তাহলে তুমি দেখো এখানে যে তুমি স্কোর গুলো দেখাচ্ছ 255 বা 50, 200, এগুলো প্রতিটা পিক্সেলের জন্য তোমাকে স্টোর করতে হচ্ছে। প্রতিটা পিক্সেলকে যখন তুমি কম্পিউটারে স্টোর করতে যাও, তাহলে কিন্তু তখন তোমাকে এই কালার গুলাও স্টোর করতে হচ্ছে। জাস্ট মেমোরির ব্যাপারটা চিন্তা করো, যে একটা ইমেজকে আমরা যতটা দেখি, যে কারণ এখনকার ডিজিটাল ইমেজ যেগুলা, সেগুলোতে যেমন পিক্সেলের সংখ্যা বেশি থাকে বা ইয়া থাকে, তখন তুমি এক একটা ইমেজের সাইজ কিন্তু কত, 10 মেগাবাইট সামথিং এটা হয়ে যায়, রাইট? মানে 25 মেগাবাইট এরকমও তুমি দেখতে পাবা আর কি এক একটা ইমেজের সাইজ। তো এটা কেন বাড়তেছে, এটা এই কারণে বাড়তেছে, কারণ হচ্ছে যখন তুমি পিক্সেল বাড়াচ্ছ, কারেসপন্ডিং হচ্ছে তোমার কালারের, যখন তুমি ডেফিনিশনটা স্ট্রং কালার ডেফিনিশন ইউজ করতেছো, তখন হচ্ছে তোমার ওটার জন্য কারেসপন্ডিং মেমোরির সাইজটা বেড়ে যাচ্ছে। বাট কম্পারেটিভলি যদি তুমি নর্মাল একটা ইমেজ বা নর্মাল ক্যামেরার বা ইয়ার ইমেজ তুলতে যাও, সেটা কিন্তু তোমার 1 মেগাবাইট বা 2 মেগাবাইটের মধ্যে তোমার কাভার হয়ে যাচ্ছে। বাট কম্পেয়ার করো যে দুটার কোয়ালিটিটা, আবার যখন তুমি সেই ইমেজটাকে ইয়াতে পাঠাচ্ছ, ফেসবুকে পাঠাচ্ছ, সেটা কিলোবাইটে নামায় ফেলতেছে কম্প্রেস করে, তার মানে এখানে অনেক পিক্সেল আর কালার ডেফিনিশন সে বাদও দিয়ে দিচ্ছে। তো এরপর আবার ওই, সে কারণে আমরা যেটা বলি যে পিকচার বা এগুলো পাঠানোর জন্য, ড্রাইভে আপলোড করার জন্য আমরা সাধারণত ফেসবুকে বা এটা দিয়ে, ওগুলো দিয়ে আমরা সাধারণত করতে যাই না, বা এটা যায় না। কি কারণে যায় না, কারণ এক্ষেত্রে হচ্ছে আমার ইমেজের যে কোয়ালিটিটা বা ওই যে পিক্সেলের যে কোয়ালিটিটা, সেগুলো কিন্তু ডিগ্রেড করে যাচ্ছে, অরিজিনাল পিকচারটা কিন্তু আর থাকতেছে না, কারণ সে কম্প্রেশন ইউজ করতেছে। এই যে ইমেজ কম্প্রেশন, সেই টেকনিক গুলো আবার তোমার আলোচনা হয় হচ্ছে ইমেজ প্রসেসিং এর সেক্টরে, সেটা আবার কম্পিউটার গ্রাফিক্স এর অংশ না। ঠিক আছে, সে কারণে ওই জিনিসগুলো এখানে খুব একটা আলোচনায় আসবে না। বিভিন্ন রকমের ইমেজ কম্প্রেশন টেকনিক বা এগুলো, সেগুলো আলোচনার অংশ হচ্ছে ইমেজ প্রসেসিং, এবং সেটা তোমাদের 8 সেমিস্টারে সাধারণত আছে আর কি, ওই কোর্সটা। সেটার প্রিলিমিনারি প্রাইমারি স্টেজটা হচ্ছে কম্পিউটার গ্রাফিক্স, তো সেটাই আমরা এখানে করতেছি। তো সে কালার মডেলের মধ্যে 8 জিবি কালার মডেলটাকে এখানে আলোচনা করা হচ্ছে। ঠিক আছে। হ্যাঁ। নো আলফা চ্যানেল বা আলফা ভ্যালু থাকবে না কিসে? ইমেজের? কালার ভ্যালুস গুলো দেখলাম, বাট অনেক তো ট্রান্সপারেন্ট ইমেজেস দরকার হতে পারে, তখন আলফা ভ্যালুটা তো না, দরকার হয়। ওগুলা ওগুলা আমার এখানে এগুলোর আলোচনা বিষয় না, সেটাই আমি বললাম। তুমি যেটা বলতেছো ট্রান্সপারেন্ট ইমেজ বা আলফা ভ্যালুর কথা, কালারের যে ডেফিনিশনটা আর কি, সেগুলো ইমেজ প্রসেসিং এর অংশ। কম্পিউটার গ্রাফিক্স যেটা করবে, এটা জাস্ট একটা প্লেন ইমেজকে সে তোমার কাছে পাঠাবে, এরপর ফার্দার যেটা তুমি এনহান্সমেন্ট বা এগুলা করবা, সেগুলো হচ্ছে ইমেজ প্রসেসিং এর অংশ, সেগুলো কম্পিউটার গ্রাফিক্স এর অংশ না। এখন তুমি একটা ইমেজ তোলার পরে যদি সাথে সাথে ওইটা যেটা দেখতে পাও, যে আমাদের নর্মাল যে ক্যামেরা গুলাতে বা ইয়াগুলাতে, সেটাতে কিন্তু ইমেজ তোলার পরে কনভার্ট করার পরে কিন্তু ওদের অটো কিছু কি আছে, সেটিংস আছে, যেগুলো আমরা সেট করে দিই, রাইট? সে অটো অটো সেটিংস অনুসারে কিন্তু সে অটোমেটিক্যালি কি করে, প্রি প্রসেস করে ইমেজটাকে সেভ করে। এবং তাদের নিজস্ব কিছু এই যে লেন্স বা বিভিন্ন কিছু যেটা বলে যে, ওগুলোর টুলস বা এগুলোর মাধ্যমে তারা ইমেজটাকে কি করে নেয়, আরো ভালো করে ক্যাপচার করার চেষ্টা করে, করার পরে হচ্ছে আবার এটাকে কি করে, তাদের ইন্টারনাল যে প্রি প্রসেসিং, সেই অংশটুকু হচ্ছে ইমেজ প্রসেসিং এর অংশ, সেই প্রি প্রসেসিং দিয়ে প্রসেস করার পরে তোমার কাছে ইমেজটাকে রিপ্রেজেন্ট করে। তো সেই অংশটুকু হচ্ছে ইমেজ প্রসেসিং করবে। বাট কম্পিউটার গ্রাফিক্স এর ক্ষেত্রে আমরা যেটা দেখবো, সেটা হচ্ছে যে জাস্ট প্লেন একটা ইমেজ আমি কিভাবে কম্পিউটারে রিপ্রেজেন্ট করতেছি। তো সেক্ষেত্রে আমরা একটু অনেকটা নিচ থেকে শুরু করতেছি বলে ওই জিনিসগুলো একটু পরে গিয়ে আসবে আর কি। এখন এখানের জিনিস যেগুলো, সেগুলো একটু তোমার কাছে মনে হতে পারে ব্যাকডেটেড, বাট এগুলো তোমার কেন জানা দরকার, সেটা এই কারণে জানা দরকার, কারণ পরের গুলো জানতে হলে এগুলো জানতে হবে। এটা একটা কেস। আর একটা কেস যেটা, সেটা হচ্ছে তুমি যখন ডেভেলপমেন্টের ওই যে রুট লেভেলের ডেভেলপমেন্টে কাজ করবা, তখন তোমার এই টেকনিক গুলো ইউজ করতে হবে বা এই কনসেপ্ট গুলো ইউজ করতে হবে। ঠিক আছে, যখন তুমি ডিভাইসের এনহান্সমেন্টে কাজ করবা, ডিভাইসের প্রসেসিং অংশে না, এনহান্সমেন্ট অর্থাৎ ডিভাইস কিভাবে আরো ভালোভাবে ক্যাপচার করতে পারে বা ইয়া করতে পারে, সেগুলোর কাজ করতে গেলে তখন কম্পিউটার গ্রাফিক্স এর কনসেপ্ট গুলো কিছুটা দরকার আর কি ওখানে। আমার কালার মডেল গুলোর মধ্যে, তাহলে আমরা এখানে কালার মডেল পাচ্ছি 8 জিবি কালার মডেল, এটা হচ্ছে একটা প্রাইমারি কালার মডেল। যেহেতু বলতেছি 8 জিবি, তার মানে এখানে তিনটা ডাইমেনশন ধরে এটাকে রিপ্রেজেন্ট করা হয়।
এই তিনটা ডাইমেনশনে আমার কি তিনটা কালার মডেল রাখছে, এবং তিনটা আমরা এখানে কি বিট দেখতে পাচ্ছি, রেড গ্রিন ব্লু। ওকে। আবার এগুলোকে যখন তুমি জয়েন করবা, যেমন রেড আর গ্রিন কে জয়েন করলে আমি আরেকটা নতুন কালার পাচ্ছি, সেটা হচ্ছে ইয়েলো। আবার গ্রিন আর ব্লু কে যদি জয়েন করি আমি নতুন আরেকটা কালার পাচ্ছি, সেটা হচ্ছে সায়ান। আবার এই দুইটাকে যদি জয়েন করি নতুন আরেকটা কালার পাচ্ছি, সেটা হচ্ছে ম্যাজেন্ডা। তো রেড গ্রিন ব্লু এটা একটা কালার মডেল, আবার সিএমওয়াই সেটা হচ্ছে আরেকটা কালার মডেল। এবং এই যে আরেকটা জিনিস যেটা আমরা ব্ল্যাক এবং হোয়াইটের ইয়ার মধ্যে যেটা আমরা গ্রে স্কেল যেটা বলি, গ্রে ইমেজ বা গ্রে স্কেল, সেটাকে আমরা এই জায়গাটাকে ধরে নিই আর কি, গ্রে অ্যাক্সিসটা ব্ল্যাক এবং হোয়াইটের মাঝামাঝিতে। তাহলে এখন যেটা হচ্ছে রেড গ্রিন ব্লু একটা RGB মডেল, আর একটা হচ্ছে আমাদের সিএমওয়াই মডেল, সায়ান ম্যাজেন্টা ইয়েলো। তো সায়ান ম্যাজেন্টা ইয়েলোরও হচ্ছে যে কিভাবে তোমার শুরু হয়, কিন্তু ডিফারেন্সটা দেখো, রেড গ্রিন ব্লু এর স্টার্টিংটা ব্ল্যাক থেকে, আবার সায়ান ম্যাজেন্টা ইয়েলো এর স্টার্টিংটা হচ্ছে হোয়াইট থেকে। রেড গ্রিন ব্লু এর স্টার্টিংটা হচ্ছে ব্ল্যাক থেকে, সায়ান ম্যাজেন্টা ইয়েলো এর স্টার্টিংটা হচ্ছে হোয়াইট থেকে। এখন আমি যে তোমার যে টিভির স্ক্রিনটা দেখতেছো, তোমার যে মনিটর স্ক্রিনটা দেখতেছো, সেই স্ক্রিনটা সাধারণত আমাদের কি থাকে, ব্ল্যাক থাকে। আমরা যদি আরো আগে চিন্তা করতে যাই, তো সেই ব্ল্যাক এর মধ্যে আমার যে কালার মডেলটা আমরা সাধারণত ডেফিনিশন এখন আরো স্ট্যান্ডার্ড মডেল ইউজ করে, কিন্তু আমি আগের কনসেপ্টে বলতেছি। তো যেহেতু ব্ল্যাক স্ক্রিনের মধ্যে যখন তোমার কালার ফুটাই তুলতে যায়, তখন হচ্ছে 8GB মডেলটা ইউজ করা হয় সরাসরি। কিন্তু যদি তোমার হোয়াইট কোনো অবজেক্টের উপর যদি আমি কালার ফুটাই তুলতে যাই বা কোনো কিছুকে ড্র করতে যাই, তখন হচ্ছে সিএমওয়াই ইউজ করা হয়। সে কারণে হচ্ছে 8GB মডেলটা মোস্টলি ইউজ করা হয় তোমার স্ক্রিন ডিভাইস গুলার ক্ষেত্রে, যেহেতু ওখানে ফসফর কোটিং বা এগুলা থাকতো আগে। এখন তো এলসিডি ডিসপ্লে ইউজ করতেছে। তো ওই ফসফর কোটিং বা ওগুলা থাকার কারণে স্ক্রিনের কালারটা ওরকমই থাকতো নিয়ারলি। সো এখনো এলসিডির ক্ষেত্রে কনসেপ্টটা নিয়ারলি সেমই, বাট 8GBর পরিবর্তে আর একটু এইচএসওয়াই না কি জানি ওই কালার মডেল গুলো ইউজ করে, ওগুলোর ব্যাকগ্রাউন্ডে অবশ্য 8GB কাজ করে আর কি। বাট সিএমওয়াইটা ইউজ করা হয় মোস্টলি হচ্ছে প্রিন্টারে, এই কালার মডেলটা। কারণ প্রিন্টারের ক্ষেত্রে যদি দেখো, আমরা প্রিন্টার প্রিন্ট করি হচ্ছে মোস্টলি হোয়াইট পেপারে, রাইট? সো ওই জিনিসটাকে মাথায় রেখেই কিন্তু আমার এখানে এই কালার মডেলগুলো ডিজাইন করা হয়। তো একটাকে বলা হয় এডিটিভ প্রসেস, আর একটাকে বলা হয় সাবট্রাকটিভ প্রসেস। আর জিবির ক্ষেত্রে হচ্ছে তিনটা কালারকে তুমি যোগ করে কিন্তু, তিনটা কালারকে যোগ করলে একসাথে করলেই তুমি হোয়াইট পাচ্ছ, আর যদি না থাকে তাহলে হচ্ছে ব্ল্যাকে চলে যাচ্ছে। স্টার্টিংটা ব্ল্যাক থেকে, এর মধ্যে যদি তুমি সবগুলা কালার যোগ করো, অনেকটা যে বেনিয়া সহকলা আমরা পড়ছিলাম যে সবগুলা মিলাই ওই যে একটা ইয়ার মধ্যে ঘুরাইলে তখন হোয়াইট জেনারেট হয়, সামথিং ওরকম। অর্থাৎ সবগুলা কালারের প্রেজেন্সে আমার এখানে হোয়াইট আসতেছে, আদারওয়াইজ হচ্ছে ব্ল্যাক। আবার সিএমও এর ক্ষেত্রে তোমার কাছে সবগুলা কালার আছে বলেই তুমি সেটা হোয়াইট। তো তুমি সেখানে যেটা করো, সিএমও এ হচ্ছে তুমি হোয়াইট থেকে হচ্ছে একটা একটা কালার বাদ দিয়ে দিয়ে তুমি কিসে যাচ্ছ, কারেসপন্ডিং কালার গুলো জেনারেট করতেছো। আর জিবিতে হচ্ছে তুমি একটা একটা কালারকে যোগ করে করে হচ্ছে হোয়াইট কালারটা জেনারেট করতেছো। সে কারণে 8GB কে বলা হয় এডিটিভ প্রসেস, আর সিএমওয়াই কে বলা হয় আমাদের কি, সাবট্রাকটিভ প্রসেস। বুঝতে পারছি? আর জিবি যেটা এবং সিএমওয়াই কালার মডেলের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো কিনা? একটা এডিটিভ প্রসেস, একটা সাবট্রাকটিভ প্রসেস, একটা শুরু হচ্ছে ব্ল্যাক থেকে, একটা শুরু হচ্ছে হোয়াইট থেকে। আর জিবিটা ইউজ যেহেতু ব্ল্যাক থেকে শুরু হচ্ছে, আমার যে স্ক্রিন গুলো ব্ল্যাক, সেখানে যদি আমার কালারকে ইয়া করতে হয়, ফুটাই তুলতে হয় বা কালারকে দেখাইতে হয়, কারণ আমি এই যে এখন তো এখানে আবার আমি এগুলো ড্র করছি। আবার যদি আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মধ্যে যদি কিছু ফুটাই তুলতে যাই, তখন সেটা হয় সিএমওয়াই মডেল। এখন আমার যে প্রিন্টের ক্ষেত্রে আমরা যদি মোস্টলি দেখি, আমরা কালার পেপারে প্রিন্ট খুব কমই করি, এবং কালার পেপারে প্রিন্ট করলে সেগুলো খুব একটা ভালো দেখাও যায় না। সে কারণে আমরা প্রিন্টারে মোস্টলি হোয়াইট পেপার ইউজ করে থাকি। তো সেক্ষেত্রে সে মডেলটা হচ্ছে আমার কি সিএমওয়াই মডেল, যেটা স্টার্ট হবে হোয়াইট থেকে। এবং হোয়াইট থেকে স্টার্ট হওয়ার মানে হচ্ছে হোয়াইটের সবগুলা কালারই আছে, ওখান থেকে কারেসপন্ডিং কালার গুলা বাদ দিয়ে দিয়ে আমরা কি করতেছি, আহ, যে কালারটা জেনারেট করতে হবে, সে কারেসপন্ডিং কালারটাকে আমরা জেনারেট করতেছি। তো এটাই হচ্ছে দুইটার মধ্যে, তাহলে এটা শুরু হচ্ছে সায়ান ম্যাজেন্টা ইয়েলো থেকে, আর এটা শুরু হয়েছে আমার কি রেড গ্রিন ব্লু থেকে। এবং এটা তুমি যখন সবগুলা কালারকে এক করবা, তখন হচ্ছে ব্ল্যাক, কারণ তখন হচ্ছে সবগুলো চলে যাচ্ছে। আর যখন কোনো কালার নাই ধরি আমরা, তখন হচ্ছে সেটাকে আমরা হোয়াইট ধরি। এটা স্টার্ট হচ্ছে হোয়াইট থেকে, আর ওটা স্টার্ট হচ্ছে ব্ল্যাক থেকে। একটা এডিটিভ প্রসেস আর একটা সাবট্রাকটিভ প্রসেস। একটা ইউজ হয় হচ্ছে কিসে, মনিটর বা হাই এন্ড গ্রাফিক্সে।
যেগুলোর ক্ষেত্রে খুব বেশি কালারের ইয়ার দরকার পড়ে। আর একটা হচ্ছে নর্মাল প্রিন্টারের ক্ষেত্রে যেগুলো, সেগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে সিএমওয়াই ইউজ করি প্রিন্টিং পারপাসে। এরপর এখন কালার গুলোকে আমি কিভাবে রাখি, সো একটা হচ্ছে ডাইরেক্ট কোডিং। সেই ডাইরেক্ট কোডিংটা আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটাতে হচ্ছে যে তিনটা বিট আকারে তুমি রাখতেছো, প্রতি বিটে 0101 এভাবে করে তুমি রাখতেছো। তার মানে এখানে পসিবল কালার কয়টা পাচ্ছ, তাহলে তুমি 8 জিবির জন্য 8টা পসিবল কালার পাচ্ছ, রাইট? তিনটা 00 হলে একটা কালার, 001 হলে একটা, যেটা আমরা এখানে দেখলাম। আমার এখানে টোটাল পসিবল কালার কয়টা? হুম। 8টা, ঠিক কিনা? জি ছয় স্যার। ছয়টি জি থেকে স্যার। 6টা, আর এখানে যেটা 8টা। তাহলে শুধু 8টা কালার দিয়ে কি কম্পিউটারকে রিপ্রেজেন্ট করা যায়? যায় না। তো এখানে প্রতিটা যেহেতু জায়গায় 255। হ্যাঁ, এই যে প্রতিটা ওয়ান 255টা রিপ্রেজেন্ট করতেছে ভেরিয়েন্ট। হ্যাঁ এই যে প্রতিটার জন্য এখানে হ্যাঁ, সেক্ষেত্রে যে 2 টু দি পাওয়ার 1 দেখতেছো যখন 1 বিট, আর তাইলে ওটা হবে 2 টু দি পাওয়ার কত হবে? 255। টু আহ, টু দি পাওয়ার 255, 2 টু দি পাওয়ার 255, রাইট? জি স্যার। তো ততটা কালার, তার মানে ততটা পসিবল কালার হচ্ছে তোমার জেনারেট করতেছে। এবং সেই কালারটাও কিন্তু কি না, মানে তোমার টোটাল কালার স্পেসের, মানে যেটা টোটাল কালার স্পেসকে সাধারণত বিজ্ঞানীরা ধরে নেয়, তারও একটা ক্ষুদ্র অংশ হচ্ছে অতটুকু আর কি। ক্ষুদ্র না, বেশি ক্ষুদ্র না, মোটামুটি একটা রিজনেবল অংশ ওটাকে ধরা হয়। তো সেটা আমরা আরো বেশি কালারের চ্যাপ্টারটাতে দেখবো, যে কতটুকু অংশ কাভার করে আর কি। তাও হচ্ছে যে খুব বেশি কালার ডেফিনিশন কাভার করে তা না। তো বাট সেটার ক্ষেত্রে দেখা যায় সাধারণত তোমার এই যে অ্যাপলের ডিভাইস গুলা বা এগুলা, সেগুলো হচ্ছে কোনো কোনো ডিভাইস ক্লেম করে যে তারা অনেক বেশি কালারফুল ইয়া দেয়। তারা হচ্ছে এই কালার মডেলের যে অংশটা, সেটার থেকে হচ্ছে যে নর্মালি লোকজন যেটা ইউজ করে তার চেয়ে একটু এক্সটেন্ডেড কালার, এক্সটেন্ডেড রিজিয়নকে তারা কাভার করে আর কি। কালার যে টোটাল স্পেসটা আর কি, এক্সটেন্ডেড রিজিয়ন কাভার করে বলেই তারা হয়তো বলে থাকে আর কি, তারা যে মানে তাদের ইয়াটা আরো বেশি কি, রিয়েল ওয়ার্ল্ডের যে কালারটা আমরা সাধারণত ন্যাচারালি দেখে থাকি সে কালারটা। তো এখানে একটা যেমন ছোট একটা সিম্পল ম্যাথ দেওয়া হয়েছে, যে ডাইরেক্ট কোডিং মেথড। তুমি যদি 5 বিট করে ইউজ করো রেড এবং ব্লু এর জন্য, এবং 6 বিট ইউজ করো গ্রিনের জন্য, তাহলে কতগুলো সিমালটেনিয়াস কালার তুমি পাবা? তাহলে সেটা আমরা কিভাবে বের করবো? 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 ইন্টু 2 টু দি পাওয়ার 6। বুঝতে পারছি? জি স্যার। এখানে হচ্ছে আমরা 1 বিট করে ইউজ করছি বলে 2 টু দি পাওয়ার 1 করে আসছে। আর 2 কেন, সেটা তো বুঝতেই পারতেছো, 0 আর 1, রাইট? কম্পিউটার যেহেতু বাইনারি, তো সেটার জন্য 2। আর 1টা হচ্ছে তোমার কয় বিট তুমি রিপ্রেজেন্ট করতেছে। এখানে 1 বিট করে রিপ্রেজেন্ট করছে রেড গ্রিন ব্লু কে, সেজন্য 2 টু দি পাওয়ার 1। এখন যদি তোমাকে বলা হয় 5 বিট রেড গ্রিন এর জন্য, রেড আর ব্লু এর জন্য, 6 বিট গ্রিন এর জন্য, তাহলে টোটাল কয়টা কালার থাকবে? তাহলে এটা 5, এটা 5, আর এটা হবে কত, 6। এখন লুকআপ টেবল, এখন এইভাবে যদি আমি কালার গুলাকে রিপ্রেজেন্ট করে রাখি, সে কালার গুলাকে তো যদি আমার প্রতিটার জন্য রিপ্রেজেন্ট করতে হয়, এরকম তুমি বলতেছো 2 টু দি পাওয়ার 255, 2 টু দি পাওয়ার 255, 2 টু দি পাওয়ার 255, তাহলে টু টু এখানে দি বিটের পাওয়ার সংখ্যা 16 অসংখ্য। হবে স্যার, মনে হয়। হ্যাঁ, 16। তো ওগুলা যদি তুমি রিপ্রেজেন্ট করতে যাও, ঠিক আছে, তাহলে সেটার জন্য তোমার একটা বিশাল একটা স্পেসের দরকার পড়বে না, যদি প্রতিটা সেলে যদি তুমি অতগুলা সংখ্যাকে রাখতে যাও? জি স্যার। তাহলে সেই সমস্যাটাকে রিডিউস করার জন্য, মেমোরির সেই সমস্যাটাকে রিডিউস করার জন্য, ওই কালার গুলা হচ্ছে আমাদের একটা কিসের মধ্যে রাখা থাকে? লুকআপ টেবলে রাখা থাকে। ওই কালার গুলো আমরা কোথায় রেখে থাকি? একটা লুকআপ টেবলে রেখে থাকি। সেই লুকআপ টেবল, তুমি যেটা 255 দেখতেছো, সেটা হচ্ছে লুকআপ টেবলের ইন্ডেক্স, আসলে ওই ভ্যালু না। তুমি ওখানে যেটা 0 থেকে 255 দেখতেছো, সেটা হচ্ছে লুকআপ টেবলের ইন্ডেক্স। জি স্যার, ম্যাপ। আর ইন্ডেক্সের প্রতিটা সেলকে হচ্ছে যে তুমি কত বিট দিয়ে রিপ্রেজেন্ট করতেছো, সেটাই হচ্ছে যে তোমার টোটাল কালার ডেফিনিশন। 8 বিটস পার পিক্সেল ভ্যালু, তার মানে হচ্ছে কি, তোমার এখানে প্রতিটা কালারকে, আর এর জন্য তুমি কি ইউজ করছো? 8 বিট ইউজ করছো। জি এর জন্য 8 বিট, এবং বি এর জন্য কয় বিট? 8 বিট। প্রতিটার জন্য তুমি 8 বিট করে করে ইউজ করতেছো, কিন্তু সেগুলাকে তুমি রাখতেছো ইন্ডেক্সের কোথায়? 0 থেকে যে 255 বলতেছো সেটার মধ্যে। মানে প্রথমে তোমার 2 টু দি পাওয়ার 8 সমান কত আসে? 100। 100। 2 টু দি পাওয়ার 8 সমান হতো 100 আর 256। তাহলে সেই 256 প্রতিটার জন্য ইউজ হচ্ছে কিন্তু, এবং প্রতিটার সাথে আবার প্রতিটার আরেকটা রিলেশন আছে না?
সেই রিলেশনকে কিন্তু আমরা অ্যাড্রেস করতেছি। আমরা প্রতিটার ইন্ডেক্সটা সে কারণে নিচ্ছি, মানে এখানে আর এর ক্ষেত্রে 0 থেকে 255 তুমি পাচ্ছ, একইভাবে জি এর ক্ষেত্রে পাচ্ছ এবং বি এর ক্ষেত্রে পাচ্ছ। এবং তুমি ওখানে যেটা দেখাচ্ছ আর এর ক্ষেত্রে আমি ধরো 4 নাম্বার ইন্ডেক্স নিলাম আর এর জন্য, জি এর জন্য নিলাম এত নাম্বার ইন্ডেক্স, বি এর জন্য নিলাম 1 নাম্বার ইন্ডেক্স, সেটাই হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি। বুঝতে পারছো? এখানে হচ্ছে ওই ইন্ডেক্সের ভ্যালুগুলো আসতেছে, বাট এটার অরিজিনাল যে কালারের রিপ্রেজেন্টেশনটা সেই রিপ্রেজেন্টেশনটা কিন্তু আমরা এখানে ইউজ করতেছি না। এখন কতগুলো কালার বিট সাধারণত এখনকার স্ট্যান্ডার্ড ইয়াতে আমরা ইউজ করি? 16 বিট। 16 বিট কালার আমরা ইউজ করতেছি, তাহলে সেক্ষেত্রে আমার লুকআপ টেবল এরিয়াটা আরো বাড়বে। জি স্যার, 2 টু দি পাওয়ার 16 হবে তখন। এবং সেটার ক্ষেত্রে আমার যেটা ট্রু কালার আমরা যেটাকে বলতেছি, যে 16 বিট, 16 বিট না, এখন কি 16 বিটে আছে? 16 বিটে তো ছিল মনে হয় 2018-এর আগ পর্যন্ত। এখন বোধহয় খুব সম্ভবত 24 কি 32 এরকম হওয়ার কথা। আর তুমি যেটা 16 বিট বলতেছো সেটা কিসের আলোকে বলতেছো? মানে সবগুলো মিলে 16 বিট নাকি পারিয়াতে 16 বিট? না স্যার, ঠিক আছে, 24 বিটে, মানে প্রায় 16 লক্ষ হয় আর কি। আহ, কম এখানে টোটাল যেটা আমি ভ্যালু। বলতে চাচ্ছি, হ্যাঁ, যেটা আমি তোমাকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যেটা তুমি 16 বিট বলতেছো সেটা কিন্তু আর এর জন্য না, তিনোটা মিলে হবে যে। জি জি, 8 বিট করে তিনোটা। হ্যাঁ, এবং সেটাও অ্যাচিভ করা গেছে খুব সম্ভবত তোমার 2018-এর পরে, তার আগে কিন্তু আরো কম ছিল আর কি। তার আগে ওটাও অ্যাচিভ করা যায় নাই। ঠিক আছে, সো 2018-এর পর থেকে হচ্ছে তোমরা 8 বিট করে এটা অ্যাচিভ করা গেছে প্রতিটা সেলের জন্য। তো প্রতিটার জন্য 8 বিট করে নিলে আমাদের 24 বিট আসতেছে। এবং পরবর্তীতে বলতে কোনো কোনো ডিভাইস ওরা ক্লেম করে যে ওরা 32 বিট পর্যন্ত কভার করে আর কি। ঠিক আছে, তো ওরা এক্ষেত্রে আরেকটা ডাইমেনশন অ্যাড করে খুব সম্ভবত, ফিউ বা এই টাইপের কিছু একটা। তো যাই হোক, তাহলে আমরা এখানে তাহলে টোটাল কয়টা কম্বিনেশন পাচ্ছি? যে 16.7 মিলিয়ন বলতেছো, ততটা কালারের ইনফরমেশন আমার এই লুকআপ টেবলে আছে, কিন্তু আমার অতগুলো বিট কিন্তু আমাকে প্রতিটা ইয়ার জন্য রাখতে হচ্ছে না। সেক্ষেত্রে আমরা বিটের পরিবর্তে কি রাখতেছি, এই ইন্ডেক্স গুলা রাখতেছি, শুধুমাত্র মেমোরিটাকে যেন আমরা সেভ করতে পারি। আমরা কি বুঝতে পারছি লুকআপ টেবলের কাজটা? জি স্যার। স্যার, আমরা যে নর্মাল যে মানে ডাটা স্ট্রাকচার করছি ওটা দিয়ে তো স্যার, এই যে আমার একটা ছবি যদি 5000 বাই 5000 হয়, তাহলে ওইরকম একটা 2D অ্যারে রাখা, ওটা ট্রাভার্স করা, ওটা তো বিশাল খুবই ব্যাপার। টাফ। হ্যাঁ, সেই ব্যাপারটাকে রিডিউস করার জন্যই তারা হচ্ছে কালার গুলাকে একটা ইয়ার মধ্যে রেখে দিয়েছে। সেটাকে ডিকশনারি বলো বা ম্যাপ তো বলতে পারো, ম্যাপের মধ্যে রেখে জাস্ট ম্যাপের ইন্ডেক্সটাকে কল করতে, কিন্তু ম্যাপের ভ্যালুটা বিশাল। বাট ম্যাপের ইন্ডেক্সটা হচ্ছে 0 থেকে 255। তো সেক্ষেত্রে তো এটা কমে আসতেছে অনেক। জি স্যার। এরপর যেটা আসতেছে সেটা হচ্ছে ইমেজের ফাইলগুলোর ফরম্যাটটা। তো ইমেজ ফাইল একটা আমাদের সাধারণত ইমেজ ডাটাটা হচ্ছে থাকে, তারপরের অংশে যেটা আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে আসলে ইমেজের যে মেটা ডাটা আমরা কি, সে মেটা ডাটাটা আসলে ইমেজটা কি ধরনের, ইমেজের এখানে কি কম্প্রেশন টাইপ ইউজ হয়েছে, ইমেজের টাইপটাই বা কি, ইমেজের সাইজটা কি, বিভিন্ন ইনফরমেশন ওই ইমেজ রিলেটেড। কোথাও কোথাও হচ্ছে লোকেশন ইনফরমেশন দিলেও ওটাও অ্যাড হয়ে যায়। সেই ইনফরমেশন গুলো থাকে হচ্ছে ডাটায়। সাধারণত ইমেজের যে সিকিউরিটি আছে বা যারা সিকিউরিটি নিয়ে কাজ করে,
বা ইমেজটা টেম্পারিং হয়েছে কি হয় নাই এগুলো জানার চেষ্টা করে। ওদের জন্য হচ্ছে মেটা ডাটাটা ইম্পর্টেন্ট, সে কারণে প্রতিটা ইমেজেই কিছু মেটা ডাটা হচ্ছে স্টোর করা থাকে। সেই মেটা ডাটাটা হচ্ছে বেসিক্যালি ইমেজটার ব্যাপারে যে ইনফরমেশন গুলো, এডিশনাল ইনফরমেশন সেগুলো থাকে। এবং কোন কোন ইমেজের টাইমটা থাকে, কোন টাইমে বা কোন ডেটে ইমেজটা ইয়া করা হয়েছে, জেনারেট হয়েছে সেটাও থাকে, টাইম স্ট্যাম্পটা। আর বাকি অংশটুকু যেটা, সেটা তো হচ্ছে এই যে আমরা যেটা বললাম ইন্ডেক্স গুলা সহ ইমেজের যে কালার ডেফিনিশন, কালার প্রিন্সিপাল বা ওগুলার আলোকে ইমেজটার অরিজিনাল ইমেজটাই থাকে আর কি। তো এই দুইটা হচ্ছে একটা ইমেজ ফাইলের ব্যাপার। এরপর আস্তে আস্তে হচ্ছে তোমার এই যে রাস্টার আর ভেক্টরের যে ডিফারেন্সটা, একটা হচ্ছে ভেক্টর গ্রাফিক্স আর একটা হচ্ছে রাস্টার গ্রাফিক্স। তো রাস্টার গ্রাফিক্স এতক্ষণ আমরা যেটা পড়ে আসছি সেটা মোস্টলি হচ্ছে রাস্টার গ্রাফিক্স, যেখানে আমরা রিপ্রেজেন্ট করতেছি হচ্ছে তোমার কি দিয়ে, রো এবং কলামকে এভাবে গ্রিড আকারে। সে কারণে হচ্ছে যে আমার দেখো এইভাবে যখন আমি ইমেজটাকে ড্র করতেছি তখন হচ্ছে আমার এটা কি এইভাবে এই যে ফাটা ফাটা দেখাচ্ছে আর কি চারপাশে। এবং যখন ভেক্টর গ্রাফিক্স হচ্ছে কম্পারেটিভলি যেটা কাজ করে সেটা হচ্ছে সে জেনারেট তার কিছু প্রিডিফাইন কি করা আছে, শেপ আছে, লাইন, পয়েন্ট বা এগুলোর জন্য প্রিডিফাইন কিছু শেপ আছে, কার্ভের শেপ বা এগুলো, সেই প্রিডিফাইন শেপ গুলোকে সে ইউজ করে কারেসপন্ডিং পিকচারটা জেনারেট করে। যেমন এখানে তুমি দেখতে পাচ্ছ এখান থেকে এখান পর্যন্ত কিন্তু একটা শেপ, আবার এখান থেকে এখান পর্যন্ত আরেকটা শেপ, এখান থেকে এখান পর্যন্ত আরেকটা শেপ। সে কিন্তু পিক্সেল বাই পিক্সেল কাজ করে নাই, সে শেপ গুলা দিয়ে হচ্ছে আমার ইমেজটা জেনারেট করতেছে। আর বিট ম্যাপে যেটা রাস্টারে হচ্ছে সে পিক্সেল বাই পিক্সেল কাজ করে করে এগুলো করছে। ঠিক আছে, তো যখন তোমার ভেক্টর গ্রাফিক্স নিয়ে তুমি কিছু জেনারেট করবা, তখন হচ্ছে সেটার ক্ষেত্রে যখন তুমি এনহান্স করতে যাবে, সে এনহান্স করতে গেলে ভেক্টর গ্রাফিক্স আবার কিসে ফিরে আসে, রাস্টারে ফিরে আসে। সেই রাস্টারে ফিরে এনে তাকে তোমার কি করতে হয়, এনহান্স করতে হয় যখন তুমি পিক্সেল লেভেল অপারেশনটা চালাবা ইমেজ প্রসেসিং এ। এরপর আবার ভেক্টর গ্রাফিক্সে তুমি যাবা। এখন যেটা তোমার এই যে সে কনভার্সনটা হচ্ছে ইন্টারনালি হচ্ছে। ভেক্টর গ্রাফিক্সের যেটা ব্যাপার সেটা আমরা একটা যদি এখানে দেখি যে আমরা যখন সাধারণত তোমার কোনো ছবি বা এটা আর কি যে স্কেলেবল বলে থাকি, সে স্কেলেবিলিটিটা আসলে কি। যেমন এখানে একটা আমার এই যে একটা কম্পিউটার গ্রাফিক্স যে লেখাটা লিখলাম সেটা হচ্ছে আমি এখানে কি আকারে আছে আর কি, যে পাওয়ার পয়েন্টে আছে, রাইট? তো সেটাকে যদি আমি পিকচার আকারে সেভ করি বা পিকচার নিই তাহলে হচ্ছে আমার এই পিকচারটা সেভ হবে। ঠিক আছে, তো সেই পিকচারটাকে যদি তুমি বড় করো তাহলে তুমি কি দেখতে পাচ্ছ, এখানে অংশগুলো দেখতে পাচ্ছ ফেটে গেছে যে। তার মানে এটাকে যদি তুমি পোস্টারে প্রিন্ট করতে যাও বা প্রিন্ট করতে যাও এই পিকচার গুলোকে, তখন হচ্ছে যে যখন অনেক বড় স্ক্রিনে প্রিন্ট করবা বা বড় স্ক্রিনে দেখাবে তখন হচ্ছে এগুলো এইভাবে ফেটে যাবে। ঠিক সেম ইয়াটাকে আমি যদি পিকচারে কনভার্ট না করে যদি আমি পিডিএফ এ কনভার্ট করি, তখন তোমার দেখো সেটাকে তুমি যতই বড় করো না কেন সেটা কিন্তু তোমার কি হবে না, এই যে কোনো ফাটাফাটি নেই আর কি। ঠিক আছে, এখানে একদম খুব স্মুথ, আরো যতই বড় করি না কেন আমরা। বুঝতে পারছি। তো যে কারণে এটার একটা ইম্পর্টেন্ট ব্যাপার এটা, সেটা হচ্ছে যখন তোমরা তোমাদের থিসিসের রিপোর্ট লিখো, কোনো রিপোর্ট লিখো, তখন দেখা যায় অনেকে অনেক রকমের ইমেজ ইউজ করে বা তোমার কম্পিউটার বা ওয়েব থেকে ইমেজ একটা নিয়ে রিপোর্টের মধ্যে অ্যাড করে দিচ্ছে বা এগুলো করতেছে। তো সেগুলো করলে যেটা হয় এই ধরনের সিচুয়েশন গুলো অ্যারাইজ হয়। যখন তুমি প্রিন্ট করবা সেটা সহজে বোঝা যাবে, যখন তুমি তোমার পোস্টার প্রিন্ট করবা সেটাও সহজে বোঝা যাবে যে এটা কি না, স্কেলেবল ইমেজ ছিল না। এবং সেটার কারণে হচ্ছে তোমার আহ, অবশ্যই মার্কসের উপর তো কিছু যায়, যেহেতু স্কেলেবিলিটি ইস্যু থাকে। আবার তুমি কোনো ভালো জার্নালে বা কনফারেন্সে সাবমিট করলে ওরাও তোমার রিভিউর ক্ষেত্রে এটা দেখে তুমি যে ইমেজটা পাঠাইছো সেটা স্কেলেবল না কিনা, সেটা দেখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমি বড় করলে যদি সেটা ফেটে যায় তার মানে ইমেজটা স্কেলেবল হয় নাই। তখন ওরা তোমাকে একটা কমেন্ট অনেক ক্ষেত্রে পাঠায় যে স্কেলেবল ইমেজ দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে তুমি যে ইমেজ গুলো সাধারণত পাওয়ার পয়েন্টে বা ইয়াতে ড্র করবে সেগুলোকে পিডিএফ এ কনভার্ট করে ওই পিডিএফটাকে ওখানে কি করবা, ইম্পোর্ট করবা ল্যাটেক্সে। সরাসরি ইয়াকে ইম্পোর্ট করবা না, আহ এই যে এটাকে ইয়াতে কনভার্ট করে আর কি, জেপিজি তে কনভার্ট করে ইম্পোর্ট করবা না। তাহলে হচ্ছে তোমার ওই ঝামেলাটা অ্যারাইজ করবে। আর অনেকে সেটার ক্ষেত্রে বলে থাকে যে মানে হ্যাঁ সেটা করতে গেলে, যেমন আমি এটা সরাসরি এভাবে ইমেজে সেভ করলে অনলি এইটুকু অংশ আসে, বাট এটাকে এটার সাইজটাকেও কিন্তু আমরা চাইলে কন্ট্রোল করতে পারি আর কি। আমার যতটুকু অংশ দরকার ততটুকু অংশ ছবির জন্য রাখবা। অনেকে হয়তো এই পুরো অংশের মধ্যে এতটুকুতে ছবি থাকে, এরপর যখন এটা রিপোর্ট অ্যাড করে উপরে নিচের এই সাদা অংশগুলো রেখে দেয়, তখন এটাও কিন্তু কিনা খুব একটা সুন্দর দেখায় না। তো তোমার যতটুকু অংশ ততটুকুর জন্য তুমি এখান থেকে ডিজাইনে গিয়ে এটা চাইলে কমায় ফেলতে পারো আর কি। ওকে, এই যে কাস্টম স্লাইড সাইজে গিয়ে তুমি এটার হোয়াইট হাইট কে কন্ট্রোল করতে পারো তোমার মতো করে আর কি। ঠিক আছে, তখন তোমার যতটুকু স্ক্রিনে ছবি আছে ততটুকু তুমি তোমার সাইজটাকে ইয়া করবা এবং ততটুকুর মধ্যে হচ্ছে তুমি ওটাকে পেস্ট করবা, তো এটা গ্রাজুয়ালি আস্তে আস্তে কমে যাবে।
তো এটা এই যে এই পাশে রাখবা, এরপর হচ্ছে তোমার যতটুকু দরকার ততটুকু এইভাবে কমায় বাড়াই তুমি দেখবা যতটুকু দরকার। এরপর আবার তুমি এভাবে সিলেক্ট করে কাট করলা, কাট করে আবার এখানে তুমি এটাকে কি করলা, হাইটটাকে আরেকটু কমাইলা, ওয়াইডটাকে আরেকটু কমাইলা। ওকে, সো নাও দেখো এটা মোটামুটি এরিয়ার মধ্যে চলে আসছে। তো এখন যদি আমি এটাকে পিডিএফ আকারে সেভ করি, আমার শুধুমাত্র এইটুকু অংশে থাকবে, বাকি অংশগুলো আর থাকবে না। তো এইভাবে করে তুমি সাধারণত করতে পারো, বা যেখান থেকে তুমি করো পিডিএফ এ সেভ করবা, সেটা যদি তোমার অনলাইন কোনো টুলও ইউজ করে থাকো সেখান থেকে যদি তুমি আনো, তাহলে হচ্ছে সেটা তুমি কিসে আনবা, পিডিএফ এ আনবা, এবং আনার পরে যেটা চেক করে দেখবা যে এটা ইমেজটাকে বড় করার পরে এটা ফেটে যাচ্ছে কিনা। যদি না ফাটে তাহলে ফাইন, আর যদি ফেটে যায় তাহলে ইমেজটা স্কেলেবল হয় নাই আর কি। তখন তুমি একটা কমেন্ট যে কোনো ভালো জার্নাল থেকে বা ইয়া থেকে পাইতে পারো যে ইমেজটা স্কেলেবল না। তো সেটা একটা কেস। তো আর পিডিএফটা হচ্ছে আমাদের কি ভেক্টর গ্রাফিক্স ইউজ করে, আর ইয়াটা হচ্ছে তোমার ইমেজটা যেটা সেটা মনে হয় বিটম্যাপ বা রাস্টারও কিছু কিছু ক্ষেত্রে ইউজ করে, বা রাস্টার বা বিটম্যাপ ইউজ না করলে ওরা বেসিক্যালি যেটা ইউজ করে সেটার ক্ষেত্রে হয়তো খুব ভালোভাবে কনভার্ট করতে পারে না। এবং এই যে যেগুলো আমরা জেপিজিটা হচ্ছে রাস্টারই, পিএনজিও রাস্টার। আর তোমার এই যে পিডিএফ যেটা বা ইপিএস, ইপিএসটা হচ্ছে যে কেউ কেউ সাধারণত ইউজ করে, কিন্তু এটা আমার কাছে খুব একটা মানে একটু হ্যাসেল আছে আর কি, আলাদা একটা ইয়াও দরকার হয় ক্ষেত্র বিশেষে ইপিএস এর ইমেজ গুলো দেখার জন্য আর কি। তো সেটা সেক্ষেত্রে ইয়া করি না, আমরা সাজেস্ট করি না, সেই জন্য পিডিএফটা হচ্ছে এক্ষেত্রে তোমার জন্য বেটার। আবার পিডিএফ এর মধ্যে তোমার যে ফন্ট এমবেডিং বা এটার ইস্যু থাকে, সেই ফন্ট গুলো তুমি এমবেড করে দিতে পারো। অর্থাৎ ধরো তুমি কাউকে বাংলা কোনো ডকুমেন্ট পাঠাচ্ছ, সেটা কখনো ওয়ার্ডে বা নর্মালি না পাঠায় তুমি যদি পিডিএফ এ পাঠাও, তাহলে ফন্ট এমবেড করা থাকলে যে ডিভাইসে যাক না কেন, সেটা হচ্ছে যে কেউ সহজেই তোমার কি করতে পারে, পড়তে পারে আর কি, ফন্টটা ইনস্টল করা না থাকলেও। তো সেই এমবেডিংটাও একটা ইস্যু, কারণ তোমার যদি ফন্টটা এমবেড করা না থাকে তাইলেও কিন্তু তোমার যে ডকুমেন্টটা সেটা তুমি ভালো জায়গায় সাবমিট করলে ওটা সিস্টেমে আটকে দিবে, সাবমিট করতে দিবে না। সেটা আইটিপুলি কনফারেন্স হোক বা যে কোনো কিছু হোক, সেক্ষেত্রে তুমি যখন সেভ করবে তখন ফন্ট এমবেড করতে হবে। এখন সেটার ক্ষেত্রে আবার একটা কাহিনী আছে, ফন্ট এমবেড করার জন্য হচ্ছে তোমার নর্মাল ওয়েতে খালি পিডিএফ করলে হয় না। যেমন এখান থেকে যদি আমি এটা ফন্ট এমবেড করে দিতে চাই, তাহলে সেভ এস থেকে যদি আমি যাই, সো এখান থেকে যদি আমি পিডিএফ সিলেক্ট করি, তাহলে এই জায়গায় গিয়ে আমাকে এই যে আইএসও যেটা দেখতেছো, আইএসও কমপ্লায়েন্ট পিডিএফ এ, এটা সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করলে হচ্ছে ফন্টটা এমবেড হবে, যদি তুমি বিটম্যাপে রেখে দাও তাহলে ফন্ট কিন্তু এমবেড হবে না। ঠিক আছে, সো তুমি যে কোনো পিকচার যখন তুমি পাওয়ার পয়েন্টে বা যেখানে ড্র করো, সেটার ফন্টটা এমবেড করাটা এনশিওর করবে, এবং সে এনশিওর স্যার করার জন্য তুমি যখন সেভ করবা তখন আইএসও কমপ্লায়েন্টটাই সেভ করবা, তাহলে হচ্ছে ওই ফন্টটা এমবেড হয়ে যাবে অটোমেটিক্যালি আর কি। সেক্ষেত্রে তোমার পাওয়ার পয়েন্ট থেকে যে ছবিটা তুমি ওখানে পাঠাবা, পিডিএফ যেটা জেনারেট করবে সেটাতে ফন্টটা অটোমেটিক এমবেড করা থাকবে। সেগুলো এমবেড হচ্ছে বলতে স্যার বেসিক্যালি ওই যে মেটা ডাটা হিসেবে পাঠাবো? মেটা ডাটা হিসেবে চলে যাবে অটোমেটিক্যালি, ওটার সাথে এভেলেবেল থাকবে, ডকুমেন্টের সাথে ফন্টটা এভেলেবেল থাকবে। সে কারণে যে ডিভাইসে যাক না কেন, সেই ডিভাইসে যদি ফন্টটা ইনস্টল করা নাও থাকে, তাইলেও হচ্ছে ডকুমেন্টটা কি করা যাবে, পড়া যাবে। তো এগুলাই হচ্ছে ফাইল ফরম্যাটের ব্যাপার। এরপর সিআরটি মনিটরে কিছু আলোচনা আছে, বাট আম নট দ্যাট ইন্টারেস্টেড এইসব পুরান জিনিস পড়াইতে। বাট এখানে জাস্ট ওইটার জন্য হয়তো তুমি একটু দেখতে পারো, এখানে তিনটা ইলেকট্রন গান কালার ইউজ করতে আর কি, 8 জিবির জন্য। সেই তিনটা কালার গান গিয়ে হচ্ছে তোমার ওই যে ফসফোর যে কোটিং আছে ওখানে হিট করতো, এরপর হচ্ছে হিট করার পরে ওখানে তারা পুরোটা ট্রাভার্স করে কালার গুলো যেখানে যা দরকার সেগুলা পৌঁছাইতো আর কি। তো সেটা দিয়ে আসলে সিআরটি মনিটরের একটা ব্যাপার আছে, বাট আমি এটা নিয়ে খুব একটা ইন্টারেস্টেড না পড়তে বা পড়াইতে, যেটা এখন অত্যাধুনিক মনিটর বা হার্ডওয়্যার অংশে আমরা যাচ্ছি না খুব একটা। So, এটাই ছিল চ্যাপ্টার টু তে আর কি বেসিক্যালি এই অংশে। আর আমরা যদি এখন একটু বইয়ে দেখি চ্যাপ্টার টু তে কি আছে। ওকে, সো আমরা ইমেজ রিপ্রেজেন্টেশন সেটা আমরা পড়লাম, কিভাবে রিপ্রেজেন্ট করে, এই যে রাস্টার ভেক্টর এগুলো সবগুলো এখানের মধ্যে পাবা। এরপর হচ্ছে 8 জিবি কালার মডেল কি সেটা আমরা পড়লাম। 8 জিবি থেকে সিএমওআই এর ডিফারেন্স, 8 জিবি এটা হচ্ছে এই যে 111 আছে, এটাই হচ্ছে তাদের কনভার্সন আর কি। 8 জিবি যদি থাকে, এটার কারেসপন্ডিং সিএমওয়াই ভ্যালু থেকে 8 জিবি জেনারেট করার জন্য ওয়ান থেকে বিয়োগ করবা, আবার কারেসপন্ডিং 8 জিবি থেকে সিএমওয়াই তে কনভার্ট করার জন্য ওয়ান থেকে বিয়োগ করবা। আর ডাইরেক্ট কোডিং তো আমরা বললাম প্রতিটার জন্য কত করে বিট ইউজ করতেছে সেটা।
আর সেটা কেন, এই যে 16 পয়েন্ট যেটা বললা সেটা এখানে লিখছে 256 সিমালটেনিয়াস কালার একটা টাইম পাচ্ছে, এবং সেটা চুজ করা হয় কত থেকে, 16.7 মিলিয়ন পসিবল কালার থেকে সেটা চুজ করতেছে, তিনটা ইন্ডেক্স থেকে যেহেতু সে নিচ্ছে। তারপর ডিসপ্লে মনিটর তো গেল, প্রিন্টার, প্রিন্টার এখানে, এরপর আমরা কোনটা পড়লাম, এরপর আমরা পড়লাম হচ্ছে ইমেজ ফাইল। ইমেজ ফাইলের অংশটুকু আমরা পড়লাম, মেটা ডাটা বা এগুলাতে কি থাকে এবং কোন ইনফরমেশন গুলো সাধারণত ইউজ করা হচ্ছে, যে ডাটা ফরম্যাট কত বিট ফরম্যাটের ইমেজ, সেটা সেই ইনফরমেশনটাও তোমার হচ্ছে ইয়ার মধ্যে থাকবে, মেটা ডাটার মধ্যে থাকবে। এরপর হচ্ছে আমরা হচ্ছে ইয়াতে চলে যাব, সেটা হচ্ছে যে এক্সারসাইজ গুলোতে একটু যাই। এক্সারসাইজ নাম্বার 1, রেজলিউশন কাকে বলে সেটা আমরা পড়ছি। নাম্বার অফ পিক্সেল ইন দা হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল ডিরেকশন, নাকি নাম্বার অফ পিক্সেল পার ইঞ্চ, তাহলে সেটা মাথায় থাকবে। তোমার ইয়াটা যেটা আমরা ওখানে দেখাইছিলাম, যে আমরা এই যে কর্নার থেকে আসবে, রাইট, ইঞ্চিটা আসলে হিসাব হবে কোথা থেকে, কর্নার থেকে। আর এটা হচ্ছে কি, পার ইঞ্চ যে কয়টা পিক্সেল সেটা হচ্ছে আমাদের রেজলিউশন। এবার 2.2 পারবা কিনা দেখো। এখানে আমি তোমাদেরকে নাম্বার গুলো বলি, তোমরা এগুলা নিজেদের মতো দেখে আমাকে রিপোর্ট করো আর কি। 2.1 লাগবে, 2.2 লাগবে, 2.3, 2.4, 5, 6, 7, 8, 7, 2.1 থেকে 2.7, এটা একটু টুকাই নাও, 2.1 থেকে 2.7, তারপর হচ্ছে 2.9 থেকে, 2.9 থেকে 2.15, 2.23, 2.27, 2.28, 2.42, 2.43। এই নাম্বারের ইয়াগুলাই হচ্ছে আমাদের লাগবে এই চ্যাপ্টার থেকে। তোমরা একটু তোমাদের মতো করে দেখে আমাকে রিপোর্ট করো যে এগুলোতে কারো কোনোটাতে সমস্যা আছে কিনা, আর না থাকলে আমি জিজ্ঞেস করবো আর কি, যে এটাতে কি বুঝছো, ওটাতে কি বুঝছো। তো তোমাকে আমি 15 মিনিট সময় দিচ্ছি, তুমি তোমার মতো এই নাম্বারের ইয়াগুলো একটু দেখো, এরপর আমি জিজ্ঞেস করবো র্যান্ডমলি কে কি বুঝছো আর কি।
ওকে, কারো কোনো কোয়েশ্চেন আছে? দেখছো কেউ? স্যার এতগুলো তো দেখতে পারি নাই। দেখো তাহলে কয়টা দেখছো? কত সহজ জিনিস। যতটুকু দেখছো ততটুকুতে সমস্যা থাকলেও বলতে পারো। ওকে, তো আমরা যেটা বলছিলাম যে রেজলিউশন হচ্ছে নাম্বার অফ পিক্সেল পার ইঞ্চ। তো পার ইঞ্চকে এখানে পার ইউনিট লেন্থ লিখছে, এটা হচ্ছে জেনারেল ডেফিনিশনের জন্য। কেউ যদি ইঞ্চিতে হিসাব করে ইঞ্চিতে হিসাব করতে পারবে, ইউজুয়ালি তো ইঞ্চিতে হিসাব করা হয়, যেহেতু আমরা ডট পার ইঞ্চ বলি, ডিপিআই বা এগুলোও বলে থাকি। তো পিক্সেলটা অনেকটা সেম ইয়াতেই বলা হয়, বাট এটা ভবিষ্যতের জন্য ওপেন রাখছে আর কি। এরপর যেটা বলছে, কম্পিউট দ্য সাইজ অফ এত ইমেজ এট 240 পিক্সেল পার ইঞ্চ। এখন 640 বা 480 যেটা, সেটা আমাকে বলা হচ্ছে কি, ইমেজের টোটাল সাইজটা আমাকে এখানে বলা হচ্ছে। সে টোটাল সাইজের ইমেজটা, যদি টোটাল ইমেজটা এত সাইজের হয় তাহলে তার মানে রেজলিউশনটা কত হবে, বা না, হ্যাঁ তার ওই ইমেজটাকে তুমি আসলে টোটাল এত পিক্সেলের ইমেজটাকে তুমি ইঞ্চিতে যখন কনভার্ট করবা, তখন সেই ইমেজের সাইজটা কত, সাইজ কনভার্সন আর কি, আর কিছুই না। তো সেক্ষেত্রে তোমার প্রতিটা এখানে যে নাম্বার অফ পিক্সেলটা দেওয়া হয়েছে 640 480 কে, সেটাকে তুমি 240 দিয়ে ভাগ করলে ইমেজের সাইজটা আসতেছে টু, এটা কত, 2/3 সমান, এটা সামথিং 2 পয়েন্ট সামথিং ইন্টু 2 ইঞ্চ ইমেজ আর কি। এটা 2/3 লিখতে হবে না, তোমার যেটা পয়েন্ট আসে সেটা আকারে লিখলেও চলবে। এটা কি বুঝতে পারছো? তারপর এটা তো হচ্ছে আমার 2/2 ইঞ্চি ইমেজের মধ্যে যদি আমার কি থাকে, এত পিক্সেল থাকে, তাহলে রেজলিউশন কত? যেহেতু 2/2 ইঞ্চি ইমেজ বলতেছে, তাহলে আমরা জানি রেজলিউশন মানে হচ্ছে পার ইঞ্চিতে কত থাকে। তাহলে এখানে যে কোনো একটা ভ্যালুকে তুমি 2 দিয়ে ভাগ করলে পার ইঞ্চিতে কয়টা পিক্সেল আছে সেটা বের হয়ে যাচ্ছে, যেহেতু দুইটাই সেম ভ্যালু। তো সেক্ষেত্রে আমার এত পিক্সেল পার ইঞ্চিতে থাকতেছে, সেটা হচ্ছে আমার রেজলিউশন। আর আসপেক্ট রেশিও আমরা যেটা বলছিলাম, যে ওয়াইড এবং হাইটের যে রেশিওটা, ওয়াইড এবং হাইটের রেশিওটাই হচ্ছে আমার আসপেক্ট রেশিও। তাহলে আমার এখানে বলা হচ্ছে যে ইমেজের হাইট দেওয়া আছে 2 ইঞ্চি, আসপেক্ট রেশিও এত, তার মানে হচ্ছে 1.5 ইকুয়াল টু ওয়াইড বাই হাইট। হাইটটা হচ্ছে নিচে থাকবে, রাইট, 2। তাহলে 2 দিয়ে এটাকে গুণ করলে যেটা আসতেছে, সে আমাদের যে ফর্মুলাটা সেটার মধ্যে আমরা জাস্ট বসাই দিলাম। তারপর 2.6 যেটা বলতেছে, এত ইমেজ টু ওয়ান দ্যাট ইজ এত পিক্সেল ওয়াইড উইথ দ্য সেম আসপেক্ট রেশিও। তুমি এই সাইজের একটা ইমেজকে তুমি রিসাইজ করবা, যেন হচ্ছে 640 পিক্সেল ওয়াইডের একটা ইমেজে তুমি নিয়ে যাবা, আসপেক্ট রেশিওকে সেম রেখে। তাহলে এটা যদি 640 পিক্সেলটা যদি তোমার ওয়াইড হয়, তাহলে সেটার হাইটটা কত হবে, যেন হচ্ছে এই ইমেজটা ভেঙে না যায়। তাহলে প্রথমে তোমাকে বের করতে হবে এই ইমেজের আসপেক্ট রেশিও কত। ওই ওয়েটাই হচ্ছে যে ইউজুয়ালি ইজি আর কি জাস্টিফাই করাটা। এই ইমেজের যে আসপেক্ট রেশিওটা থাকবে, সেই আসপেক্ট রেশিওটা তুমি বের করবা। তারপর হচ্ছে ওই ফর্মুলাটা কি, এটা কত হবে এটার আসপেক্ট রেশিও কত, 1.33 নাকি 1.5? So স্যার, 1.33. 1.33। 1.33, তো 1.33 হলে আমার, তাহলে আমি এটা পেয়ে গেলাম। আমার ফর্মুলাটা তাহলে ওভাবে দাঁড়াবে, আমি আসপেক্ট রেশিও সেম রাখবো, তাহলে 1.33 থেকে আমি এটা পাইছি ইকুয়াল টু, আমার ওয়াইড দেওয়া আছে, তাহলে ওয়াইড কত দেওয়া আছে, 640। এখন আমাকে হাইটটা বের করতে হবে, রাইট। এটা ইজিলি তুমি বের করতে পারতেছো, তাহলে হাইট ইকুয়াল টু কত হবে, 640। ক্লিয়ার?
তো এখানে যেটা আসবে সেটা এটা রেজাল্ট হবে আর কি। তো এই ওয়েতে তুমি ইজিলি ধরতে পারো, এভাবে হিসাব না করে আর কি, এভাবে হিসাব করতে পারো। এখানে ওয়াইড বাই হাইট যেটা আসপেক্ট রেশিও, সে ওয়াইড বাই হাইট কে সে সেম রেখে দিছে আর কি। তারপরে যেটা আপনি আসতেছে যেটা সেটা হচ্ছে, বললেন ওটার আনসার তো 481.20, বাট উইথ এটা ওয়ান মানে পয়েন্ট থ্রি এর পরে আরো অসংখ্য আছে, সেজন্য তোমার 481.30 রাখলে সমস্যা নাই, যেটা প্রিসাইসলি দেখে নেই আর কি। তুমি যদি 1.33 লিখো তাহলে তারপর 3 এর পরে যদি আরো অসংখ্য বাড়াইতে থাকো তাহলে কমতে থাকবে আর কি। ওকে স্যার। বাট তুমি যেটাই লিখো সেটা তো আমার খুব একটা সমস্যা নাই। তো ওখানে প্রিসাইজ দেখানো হয় নাই, জাস্ট এটাই। এরপর হচ্ছে তোমার এখানে যেটা, যে ইফ ইউ ওয়ান্ট টু কাট এ 512 by 512 sub image from the center of 800 by 16 image, what are the coordinates of the pixel in the large image that is at the lower left corner of the small image? এই জিনিসটাকে কেউ দেখাতে পারবে কিনা, একটু ড্র করে আমাকে একটু বলো। এটা কনসেপ্টটা হচ্ছে কি, আমার একটা হচ্ছে কি আছে, লার্জ ইমেজ আছে, রাইট? এটা আমার লার্জ ইমেজ, ঠিক আছে, যেটা হচ্ছে 800 by 600। এটার ভেতর আমার একটা সাব ইমেজ আছে। ওকে, এই সাব ইমেজ হচ্ছে 512 by 512। এটা আমার লার্জ ইমেজ 800 by 600, সাব ইমেজটা হচ্ছে 512 by 512। সো এখন তোমার কোঅর্ডিনেট অফ দ্য পিক্সেল ইন দ্য লার্জ ইমেজ বের করতে হবে, লোয়ার লেফট কর্নার অফ দ্য স্মল ইমেজ। অর্থাৎ তার মানে হচ্ছে আমাকে এটার, স্যার এটা তো জিরো জিরো যে কার্তেশীয় স্থানাঙ্ক, ওটা ওটা তো তাহলে নিচ থেকে হিসাব করছে, উপর থেকে না, যে হ্যাঁ এটা কম্পিউটারের। নিচ থেকে হিসাব করছে। এখানে তোমার কম্পিউটারের অনুসারে হিসাব করে না, ওরা নিচ থেকে হিসাব করছে। তো এটা তোমার, এই যে এখানে চারটা স্থানাঙ্ক আছে না, তবে তুমি যে কোনো দিক থেকে তুমি হিসাব করে দেখাতে পারবে। তুমি যদি বলো যে আমি প্রত্যেকে হিসাব করে দেখাইছি, তাহলেও আমার কোনো আপত্তি নাই, তোমাকে জাস্ট মেনশন করতে হবে কোন পাশ থেকে হিসাব করছো। বুঝতে পারছি? এই চারটা পয়েন্টের যে কোনো পয়েন্টের স্থানাঙ্ক আমি তোমাকে বের করতে বলতে পারি, খালি লোয়ার লেফট কর্নার না। আমি তোমাকে লোয়ার লেফট কর্নার বলতে পারি, আপার লেফট কর্নার বলতে পারি, লোয়ার রাইট, আপার রাইট। তোমাকে এই চারোটার অবস্থান জানতে হবে। এই চেঞ্জটা এভাবে হয় পরীক্ষা হলে, এটা যেমন একবার আসছে হয়তো পরীক্ষায়, রিসেন্টটাতে আসছিল খুব সম্ভবত। ওকে, চারোটার অবস্থান জানতে হবে, এই চারটা পয়েন্টের স্থানাঙ্ক কিভাবে বের করবো। তো এটা কেউ বুঝে না থাকলে বলতে পারো। স্যার একটু আরেকবার রিপিট করেন 2.7। হ্যাঁ, এটার কোয়েশ্চেনটা বললাম যে এই কোয়েশ্চেনটা হচ্ছে আমার কি, যে আমাকে এটা দেওয়া আছে 800 by 600 ইমেজ, এর মধ্যে থেকে আমি একটা সাব ইমেজ কেটে নিব। 800 by 600 ইমেজের থেকে আমি এই অংশটুকু কেটে নিব। আমি যখন এই অংশটুকু কেটে নিচ্ছি, তাহলে সে 800 by 600 ইমেজের মধ্যে এই অংশটার লোয়ার লেফট কর্নারের যে পয়েন্টটা, এই পয়েন্টটার কাটা অংশের পয়েন্টের স্থানাঙ্কটা বা ইয়াটা কত, ওখানের মধ্যে কোঅর্ডিনেটটা কত, সেটা হচ্ছে এরা খালি জানতে চাইছে আমার এটারটা। কিন্তু আমি তোমার কাছে পরীক্ষার হলে এটারটাও জানতে চাইতে পারি, যে আপার রাইটে, আপার লেফটের কোঅর্ডিনেট কত, আপার রাইটের কোঅর্ডিনেট কত, লোয়ার রাইটের কোঅর্ডিনেট কত। হ্যাঁ, আনসারটা স্পেসিফিক বুঝি নাই, কোঅর্ডিনেটটা চেঞ্জ হবে। না, আমি সেন্টার থেকে কাটতেছি সেজন্য এখানে বলে দিছে ফ্রম দা সেন্টার, সেন্টার থেকে হিসাব করতেছি, সে কারণে হচ্ছে সেম হবে সবার, মানে ইমেজের সেন্টার থেকে হিসাব করে কাটতেছি। তুমি যেটা বলতেছো আমি তো এই জায়গা থেকেও কেটে নিতে পারি, রাইট? সেটা না, সেটা না।
এখানে সেন্টার সেন্টার থেকে হিসাব করে এরিয়াটা কাটা হচ্ছে 512/512, সেই জন্য এটা সবার জন্য সেম আসবে। ওটা কম্পিউটেশনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, লোয়ার লেফট আর আপার রাইটের উপর বেস করে কিন্তু এটা চেঞ্জ হবে। তো সেই চেঞ্জটা মাথায় রাখবা। স্যার এখানে কোনো কিছুই উল্লেখ করা নাই যে ওরা আসলে ওদের অরিজিন কোথায় ধরছে। এই যে সেন্টার অফ এন 800, এই যে না মানে আমি বলতে চাচ্ছি স্যার ওরা যেই সলিউশনটা দিয়েছে এই অ্যান্সারটা হচ্ছে যদি যেটা ইউজুয়াল কনভেনশন একদম টপ লেফট কর্নার থেকে হচ্ছে আমরা অরিজিন ধরে নিই। তো টপ লেফট থেকে অরিজিন ধরলে ওরা যে অ্যান্সার দিয়েছে এই অ্যান্সারটা হচ্ছে আমাদের টপ লেফট কর্নারের কোঅর্ডিনেটস দিছে। আর অরিজিন যদি আমরা ধরি হচ্ছে বটম লেফট কর্নার তাহলে হ্যাঁ, এই কোঅর্ডিনেট ঠিক আছে। কিন্তু যদি আমরা ইউজুয়াল না আমি তো কনভেনশন ওইটাই ধরি যে বললাম। আমাদের টপ ওরা লেফট তো কর্নারের ওরা অরিজিন তাহলে একটু আগে অ্যান্সারটা ভুল যেটা আছে। বলছে, আমি ওইটাই বলছি যে তুমি কোঅর্ডিনেটটা কোথায় ধরতেছো সেটা তুমি মেনশন করে দিবা, বাট ওদের এখানে ওরা সলিউশনটা করছে হচ্ছে বটম লেফট কর্নার, মানে যেটা আমাদের নর্মাল যে 2D কোঅর্ডিনেট সেটা অনুসারে ওরা করছে আর কি। বাট তুমি যদি কম্পিউটারে কোঅর্ডিনেট হিসাব করে করো তাহলে তুমি সেটা বলে দিবা যে আমার কোঅর্ডিনেটটা হচ্ছে এটা আর কি। হ্যাঁ, এটা তুমি মেনশন করে দিলে হবে, এটা হচ্ছে কম্পিউটারেরটা, রাইট? আর ওরা যেটা জি। করছে ওরা এটা দিয়ে করছে, এখান থেকে 0 0 ধরছে আর কি। ইয়েস স্যার। তো সেটা তুমি মেনশন করে দিলে হবে, সেটাতে আমার কোনো আপত্তি নেই যে তুমি কোন পাশ থেকে কোঅর্ডিনেট হিসেব করছো, আমি ওইভাবে আনসারটা মিলিয়ে নিব। বাট তোমার যেহেতু এটা এখানে বইয়ে আমাদের এখান থেকে করছে, তো তুমি এটা এখান থেকে ধরে করলেও আমার কোনো সমস্যা নাই। বাট যেখান থেকেই করো তোমার আনসারটা একুরেট হচ্ছে কিনা এবং আনসারটা তুমি বুঝতেছো কিনা সেটা আমি জানতে চাচ্ছি। স্যার সলিউশনটা বুঝতে পারি নাই স্যার, একটু বুঝাই দিলে ভালো। কে বুঝতে পারছো সলিউশনটা সে একটু বলো। তো শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। স্যার এখানে প্রথমে আউট একটা পুরো ইমেজ চিন্তা করতে হবে, কারণ 800/600 যে ইমেজটা আছে এটার উইথ হচ্ছে 800, হাইট হচ্ছে 600, এবং আমরা আউট অফ ফ্রম দ্য সেন্টার একটা ইমেজ আনতেছি, সাব ইমেজ, যেটা হচ্ছে 512, যেটা লেন্থ হচ্ছে 512, হাইট হচ্ছে 512। এখন আমরা স্বাভাবিকভাবে এটার উইথ যখন 512 আর আমার মূল ইমেজটার উইথ হচ্ছে 800, তাহলে এখানে যে বাকি লেন্থ যেটা অবশিষ্ট থাকবে ওইটা হচ্ছে 800 মাইনাস 512। এখন ওই যেহেতু উভয় দিক থেকে একই রকম উইক রয়ে গেছে, তাহলে আমি একটা উইক যদি এটাকে বিভাগ করি তাহলে দুই পাশে কতটুকু কতটুকু রয়ে গেছে ওইটা আমি জানবো, যেহেতু উভয় দিকে সেম পরিমাণ উইক রয়ে গেছে। তো ওইটা দেখা গেছে এখানে 144। তাহলে যদি জিরো কোঅর্ডিনেট 0 0 ধরি অরিজিন, তাহলে ওই দিক থেকে আমরা যদি 144 যাই তাহলে আমরা প্রথম যেটা লোয়ার লেফট পয়েন্ট আছে ওইটার কতটুকু দূরত্ব আছে অরিজিন থেকে ওইটা জানতেছি। এটা হচ্ছে 144 এর ব্যাখ্যা। তারপর হচ্ছে 44টা কোথা থেকে আসছে, হাইটটাও সেম। আমাদের টোটাল হাইট হচ্ছে ইমেজ, যেটা মূল ইমেজ ওইটা হচ্ছে 600। 600টাকে কিভাবে 512 আমরা মাইনাস করলাম, মাইনাস করার পর যে অংশটা আছে ওইটা হচ্ছে উভয় দিকের ইকুয়াল হাইট। এখন ইকুয়াল হাইট ওইটা হলে হচ্ছে ওইটা হচ্ছে এটা এবং এটার যোগফল, রাইট? জি, জি, স্যার এই দুইটার বাংলায় যোগফল বললে আমার হচ্ছে কাছে এটা। 800 হাত জায়গা আছে, এর মধ্যে 512 হাত কমে গেছে, দুই দিক থেকে সমান সমান ভাগ আছে, এই জন্য দুই দিকে এটা বাদ সমানভাবে দিচ্ছি। কমছে, তাহলে এটা সেজন্য এটাকে আমি ভাগ আবার 2 দিয়ে অর্ধেক ভাগ করে করে দিচ্ছি। ফেললাম। জি স্যার। এখন অনুগুলো এখন ক্ষেত্রেও আমরা সেম প্রিন্সিপাল ইউজ হ্যাঁ, করি। এখন আমরা সেটা বুঝছি। এখন হচ্ছে যে আমার এটার স্থানাঙ্ক আমি পেয়ে গেলাম কত, 144, 44। 44। এটার স্থানাঙ্ক আমি পেয়ে গেছি যে এই যে এই জায়গার স্থানাঙ্ক। হ্যাঁ, এখন বলো যে উপরের এটার স্থানাঙ্ক কত হবে, ওইটা আপার আমরা লেফটের। ওয়াই কোঅর্ডিনেটে 512 যোগ হবে। হ্যাঁ, আর এটার স্থানাঙ্ক কত হবে? ফাইভ এক্স হান্ড্রেড এন্ড কোঅর্ডিনেটে টুয়েলভ যোগ পাঁচশো হবে বারো ওয়ান যোগ ফোর্টি হবে। ফোর এর সাথে। আর এটার দুইটার সাথেই দুইটার সাথে 512 যোগ হবে। এক্স ওয়াই।
বুঝছো কিনা সবাই? পরীক্ষা আসবে কিন্তু বুঝতেছি। এটা, সিটিতেও পাবো, ফাইনালেও পাবো। না বুঝলে ঝামেলায় পড়ে যাবা। স্যার অফলাইন যদি ক্লাসে আরেকদিন বুঝাই দিন। তাহলে তো এই যে এই জন্যই তো অনলাইন ক্লাস নিতে চায় না। তারপর অফ সাইট হলে বলে যে, অন অন সাইট হলে তখন বলে যে স্যার কি পড়াইছেন আর কিছু জানি না। একটা সমস্যা। এর ক্ষেত্রে হচ্ছে যে যারা এখানে বুঝাচ্ছে ওরা নিবে, আমরা বসে থাকবো, তো ওরা বুঝে দিবে। তো ওকে, ক্লিয়ার তাহলে এটা, যারা বুঝছো। জি স্যার। তো এখানের মধ্যে কিছুটা আনইউজুয়াল এই কোয়েশ্চেনটাই আর কি, 2.7, বাকিগুলো খুবই মানে এগুলা মানে হাস্যকর টাইপের কোয়েশ্চেন আর কি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 8 জিবি সিএমওয়াই কনভার্সন, যেটা আমরা বলছিলাম 8 জিবি থেকে সিএমওয়াই তে গেলে 1 থেকে বিয়োগ করবা, আবার কিভাবে সিএমওয়াই থেকে 8 জিবি গেলে 1 থেকে বিয়োগ করবা সেটা আমরা বুঝে গেলাম। এরপর বলতেছি ডাইরেক্ট কোডিং এ 2 বিট করে থাকলে তাহলে ওইটা বলছিলাম 1 বিট করে হলে 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1, তাহলে 2 বিট করে থাকলে 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 2। 10 বিট করে থাকলে 2 টু দি পাওয়ার 10, 2 টু দি পাওয়ার 10, 2 টু দি পাওয়ার 10। তারপর আবার যদি আমি প্রতিটা কালারের জন্য আলাদা বিট ইউজ করি, যে এখানে বলছে রেড আর ব্লু এর জন্য 5, তাহলে 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5। আবার গ্রিন এর জন্য হচ্ছে কি 6, সেজন্য 2 টু দি পাওয়ার 6। তুমি যদি আবার 8 জিবি হিসাব করো, হ্যাঁ 8 জিবি হিসাব করলে তুমি গ্রিনটাকে কিসে মাঝখানে রাখবা, তখন 2 টু দি পাওয়ার 6টা মাঝখানে লিখবা, তাইলেও কোনো সমস্যা নাই। যেভাবে লিখো সেটাতে আমার কোনো আপত্তি নাই। ঠিক আছে, তো সেটা হচ্ছে এটার কালার এরিয়া। এরপর হচ্ছে 2014 আর 15টা একটু দেখো। 12-bit pixel values in a lookup table representation. How many entries does the lookup table have? তাহলে আমরা ওখানে যেটা হিসাব করছিলাম যে আহ 8 বিটের জন্য। হ্যাঁ 8 বিটের জন্য, রাইট। তো সেটা 2 টু দি পাওয়ার দিয়ে আমরা হিসাব করছি, কারণ 2 টু দি পাওয়ার কেন হিসাব করছি, কারণ আমরা তো 0 1 ওই ব্যাপারটা জানি। কিন্তু এরপর 2.14টা তুমি বুঝতেছো, 2.15টাতে দেখো 2 বাইট পিক্সেল ভ্যালুস ইন এ 24 বিট লুকআপ টেবল রিপ্রেজেন্টেশন, হাউ মেনি বাইটস। এখানে কিন্তু বিট বলে নাই। এই 2.15 এর ইয়াটা ডেফিনিশনটা তুমি বুঝতেছো কিনা একটু দেখো তো। স্যার কোয়েশ্চেন কনফিউজ করার জন্য দিয়েছে। আমার কালার ভ্যালু যতই হোক, 2 বাইট হোক আর 3 বাইট হোক, আমার লুকআপ টেবিল অলওয়েজ 24 বিটেরই থাকবে। তো লুকআপ টেবিল তো কমতেছে না। তো কালার পিক্সেল কত বাইটের হচ্ছে, মানে পিক্সেল না, গুলো কত কালার বাইটের হচ্ছে পিক্সেল সেটার উপর ভ্যালুটা ডিপেন্ড যে করে আমার কত, বাইট সাইজ চেঞ্জ হবে না স্যার। না সেটার উপর ডিপেন্ড করে তো আমার ইয়া চেঞ্জ হচ্ছে না, এই যে 2 বাইটের কারণে তো এখানে 16 আসছে। জি, মানে আমি বলতে চাচ্ছি যে টেবিলটার সাইজ চেঞ্জ হচ্ছে না, তো এখানে এই 24/8 দেওয়ার কারণে হয়তো কনফিউশন আসতে পারে। এটা হচ্ছে জাস্ট বেসিক্যালি বিটের জায়গায় আমরা বাইটে নিচ্ছি, সেজন্যই 8 দিয়ে ভাগ করতেছি। জি জি, এক্স্যাক্টলি স্যার। তো সেটা কিন্তু পরীক্ষার হলে এই জায়গাতে অনেকে ভুল করে বসে, এখানে কিন্তু আমরা বিট লিখে দিই, তখন কিন্তু আর 8 দিয়ে ভাগটা হবে না, আনসার কিন্তু তখন এততে থেকে যাবে, রাইট। এর আগে মানে এই যে গুণ করার পরে যেটা আসবে সেটাতে থেকে যাবে, 8 দিয়ে ভাগ হবে না যদি এটা বিট থাকে, হাউ মেনি বিট। আবার একইভাবে এখানে 2 বাইটের জায়গায় যদি আমি বলি যে 2 বিট, তাহলে কিন্তু 2 টু দি পাওয়ার 2 হবে। এই বিটের বাইটের যে একটা ভেরিয়েশনটা, সেটা এই প্রশ্নের জন্য মাথায় রাখবা। 2.14 আর 15 এর ক্ষেত্রে তোমাকে বিট বলতেছে না বাইট বলতেছে সেটা। আরেকটা জিনিস সবাই যেটা একটু নিজের মতো করে ওটা একটু লার্ন করবা, তারপর একটু এক্সপ্লেন করবা নেক্সট ক্লাসে, সেটা হচ্ছে লুকআপ টেবিলের যে ব্যাপারটা এখানে এক্সপ্লেন করা হচ্ছে বা দেখানো হচ্ছে, সেটাকে যদি আমি তোমাকে বলি যে তুমি সেটা আমাকে ড্র করে দেখাই বুঝাবা, বা ড্র করে দেখাবা লুকআপ টেবিলটা আসলে কিভাবে কাজ করতেছে। একটা একটা লুকআপ টেবিল তো আমরা অলরেডি দেখছি আমাদের ইয়াতে, স্লাইডের মধ্যে, আমি স্লাইডটা অলরেডি আপলোড করে দিছি ইয়ার মধ্যে, ড্রাইভে। তো ঠিক একইভাবে যদি আমি এখানে যে ভ্যালুগুলা বা যেভাবে আছে এরকম কোনো একটা চেঞ্জ করে যদি আমি তোমাকে লুকআপ টেবিলের রিপ্রেজেন্টেশনটাকে ড্র করতে বলি, যে এটা কিভাবে কাজ করতেছে সেটা যেন তুমি দেখাইতে পারো, আমাকে ওই জিনিসটা একটু বুঝাই দিবা, লুকআপ টেবিলটা আসলে কিভাবে কাজ করতেছে, সেটা তোমার ল্যাবের জন্যও লাগবে। আর থিওরিতেও হচ্ছে যে ওইরকম চেঞ্জ আসতে পারে আর কি, যে তোমাকে লুকআপ টেবিলটাই আমি হয়তো রিপ্রেজেন্ট করতে বলতেও পারি।
এই বিট বাইটের চেঞ্জ গুলো তো এগুলো খুবই চাইল্ডিশ চেঞ্জ। তো এগুলো তুমি করতে পারবা, এইবার ধরতে পারবা। তারপরে অনেকে ধরতে পারে না। তারপরও ম্যাক্সিমামই ধরতে পারে, অনেকে বলতে আসলে ধরতে পারে না যারা, তারা হয়তো খুবই পরীক্ষার হলেও তারা উদাস থাকে, এটা হইতে পারে একটা রিজন। আর বাট ওইটা তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে যে লুকআপ টেবলটাকে তুমি কিভাবে ড্র করতে বললে, পিক্টোরিক্যালি বলি বা স্কিমেটিক্যালি বলি, কিভাবে তুমি সেটাকে শো করাবো। স্যার ওখানে এরপরে তিনটা রো থাকে, প্রতিটা ইন্ডেক্সের অধীনে তিনটা করে কলাম থাকে, আবার ওই তিনটার অধীনে আবার 256টা করে ঘর, ওটা কিভাবে দেখো? হ্যাঁ, না সেটা তুমি ওই যে এখানে যেভাবে আমরা আমাদের স্লাইডে দেখাইছি সেভাবে তোমার এক্সপ্লেনেশনটা তুমি করতে পারতেছো কিনা, ওভাবে ড্র করে কোন জায়গায় কি আছে, সেটাই আমি তোমাকে দেখাতে বলতেছি আর কি। বুঝতে পারছি আমি তোমাকে? ওকে স্যার। স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ। স্যার, প্রসেসর অবভিয়াসলি জানে কিভাবে, আহ, ওর প্রসেসরের দরকার হচ্ছে আমার কোন পিক্সেলে কি কালার ভ্যালুস থাকবে সেটা। প্রসেসরে তো হ্যাঁ, লুকআপ টেবিলের কোনো প্রয়োজন হওয়ার কথা না, বরং লুকআপ টেবিল থাকলে প্রসেসরের প্রসেসিং এ স্লো হয়ে যাবে, প্রসেসিং প্রসিজারটা স্লো হয়ে যাবে। তো না না না, লুকআপ টেবিল না দেখে এখানে কালার জেনারেট প্রসিডিউস, করা, হ্যাঁ, স্যার সেটা তো প্রসেসরের জন্য আরো ইজিয়ার একটা অপারেশন। যে সেটা আমি কালার প্রসেসরের জন্য আমি ইজিয়ার কালার ভ্যালু দিয়ে অপারেশন। হ্যাঁ, জি সেটা আমি কালার ভ্যালু প্রসেসরের দিয়ে জন্য। পিক্সেল জেনারেট করতে পারতেছি বা পিক্সেল পিক্সেল কালারেট করতে পারতেছি, এই প্রসেসিংটা আমার জন্য ইজিয়ার। কিন্তু আমি আবার কালার ভ্যালু দেখবো, দেন সেটাকে লুকআপ টেবিলে দেখবো, দেন আমি প্রসেসিংটা করব। এই প্রসেসিং, এই প্রসিজারটা তো স্লো স্যার। লুকআপ টেবিলটা কি মানে প্রসেসরের জন্য দরকার, নাকি আমরা যখন প্রোগ্রামেটিকলি ইমেজ গুলো ক্রিয়েট করবো, ইমেজ শো করবো তখন দরকার? এটা হচ্ছে এটা হচ্ছে স্পেস টাইম ট্রেড অফ, একটা কথা আমরা বললাম না, যেটা ইয়েস স্যার, আমরা আমরা ক্যাশ ডাটা মেমোরি কি স্ট্রাকচারে কারণে পড়ে ব্যবহার করি, থাকি। ওইটাই হলো মনে হচ্ছে এটার উত্তর। স্পেস টাইম যে ট্রেড অফটা, তুমি এখানে যেটা চিন্তা করতেছো টাইমের কথা চিন্তা করতেছো, তুমি স্পেসের কথা চিন্তা করতেছো না। না। তুমি চিন্তা করে দেখো যে যদি তোমার লুকআপ টেবলে তুমি একবারে কালার গুলো রেখে দিছো, প্রতিটা পিক্সেলে যাচ্ছে কিন্তু খালি লুকআপ টেবলের ইন্ডেক্সের সাইজ কিন্তু অনেক ছোট, আবার জি। কালার ভ্যালুর সাইজটা কিন্তু বিট বাইটে হিসাব করলে অনেক বড়, রাইট? এখন তুমি যদি কালার ভ্যালুর জায়গায় ইন্ডেক্সের বদলে যদি তুমি অরিজিনাল কালার ভ্যালু প্রতিটাতে রাখতে যাও, তাহলে তোমার সাইজটা অনেক বেড়ে যাবে না? তখন তোমার কম্পিউটেশনে তুমি করবা কিভাবে ওই কম্পিউটেশনটা, যে স্পিডে তুমি নর্মালি করতেছো বা স্টোর করতেছো জিনিসটাকে, কিন্তু সেটা যদি ইন্ডেক্সের পরিবর্তে যদি তুমি কালারে চলে যাও, ওইটাতে সরাসরি কালারটাকেই যদি তুমি ইমেজের মধ্যে এমবেড করা শুরু করো, তাহলে তোমার ইমেজের সাইজটাই তো বেড়ে যাবে, তখন 30-35 মেগাবাইটের ইমেজ চোখে দেখতে পারো, বা আরো আরো বেশি হইতে পারে। তুমি আমার কথাটা বুঝতে পারতেছো? না, লুকআপ টেবিলটা স্যার হলো যে আমাদের ডিসপ্লেতে যে ইমেজটা ওটা, শো করে, জিপিইউ, হ্যাঁ, ওইটার জন্যই তো ইউজ করে হ্যাঁ, না? তো হ্যাঁ, এটা ওটা হচ্ছে তো যে হলো যে, বিল্ট ইন থাকে হ্যাঁ, ওটা তো হলো যে প্রতিটা স্যার যে ডিভাইসে। আমার হলো যে যাতে আমি ক্যাশ মেমোরির মতো দ্রুত পেয়ে যাই, ওই জন্যই তো সম্ভবত ইউজ করে, যে যেটা স্টোরেজ বলতেছেন। হ্যাঁ, স্টোরেজ তো সেটাই, সেমই থাকার সেটা কথা। থেকে আমি সরাসরি পেয়ে যাচ্ছি, তাহলে এটা আমার জন্য সহজ কিছুটা। কিন্তু আমি যদি অরিজিনালি ওটা ওখানে রেখে দিই, কোথায় রেখে দিই মানে আমার অবজেক্টের ভেতরে রেখে দিই, কালারের ডেফিনিশনটা আর কি, যেটাও বলতেছে যে টোটাল ইনফরমেশনটা, তাহলে যেটা হবে আমার ওই অরিজিনাল ফাইলের সাইজটা অনেক বেড়ে যাবে না? বুঝতে পারতেছি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। স্যার আমার ওটা তো আবার যত চেঞ্জ আমার হয়, রিফ্রেশ হয় না প্রতি সেকেন্ডে স্যার সম্ভবত আমার 60। যতটুকু জানা আছে যে আহ, হ্যাঁ, আমরা যদি ধরি একটা ফাইল থেকে আমরা ইমেজ রিড করব, পিসি কে হুম, রিড করাবো, তো ফাইলগুলোতে তো কালারের তিনটা চ্যানেলই দেওয়া থাকে, রেড, গ্রিন, ব্লু, তিনটারই কালার ইন্ডেক্স গুলো দেওয়া থাকে। তো আমি যদি হ্যাঁ, প্রত্যেকটা কালার চ্যানেলের জন্য যদি 8 বিট করে ইউজ করি, তাহলে তো আমি প্রত্যেকটা পিক্সেলের জন্য 3 বাইট করে ইউজ করতেছি। ইমেজেও ইমেজেও 3 বাইট করে ইউজ করতেছি, প্রসেসরও 3 বাইটই রিড করতেছে, আর আমার কালার টেবিলও প্রত্যেকটা 3 বাইট করেই ইন্ডেক্স দেওয়া আছে। তো আমার কেন আলাদা লুকআপ টেবিল দরকার? প্রত্যেকটা ইন্ডেক্স তো আমি বুঝতে পারতেছি, কিন্তু ইন্ডেক্স গুলোকে একসাথে নিয়ে তো আমি পুরো 3 বাইটের একটা কালার ভ্যালু পেয়েই যাচ্ছি, তাহলে আবার লুকআপ টেবিল কেন দেখতে হবে? অলরেডি ইমেজের মধ্যেই আমার 3 বাইটটা দেওয়া আছে, তাহলে আমার আবার কেন কালার টেবিল দেখতে হবে? উম, কালার টেবিলটা তো জিপিইউর জন্য, ইমেজ জন্য, ইমেজ তো ক্যারি করবে না।
আমি বলতেছি প্রসেসর অলরেডি জানে কিভাবে কালার জেনারেট করতে হয়। আমার কেন প্রসেসরের জন্য লুকআপ টেবিল দরকার, যেখানে লুকআপ টেবিলও প্রসেসর 3 কিভাবে বাইট। জানবে যে আমার আমি কোন আমার কালারটা ইমেজে কোন ছবির জন্য দিব? আমি তো অলরেডি কালার ভ্যালু দিয়ে দিচ্ছি। আমি 3 বাইটের কি দিলাম ওইটা, 3টা বাইট একসাথে মিললে তো একটা কালার ভ্যালু হয়ে যাচ্ছে, আমি তো 3টা বাইটই দিয়ে দিচ্ছি। তাহলে কেন লুকআপ টেবিলের দরকার? 3 বাইট থেকে কে সে কেন কালার জেনারেট করতে পারবে না? ছবি ফেলোড হিসেবে তো RGB যে নাম্বারটা, ওই নাম্বারটা নেই, কিন্তু ওই নাম্বারটার অধীনে কোন কালার আছে ওটা তো আমাকে জিপিইউ জানতে হবে। তুই তুই এখনো আমার পয়েন্ট বুঝতে পারছ নাই। আমি কম্পিউটারকে বলবো অ্যাডিশন করতে, কম্পিউটার জানে কিভাবে অ্যাডিশন করতে হয়, আমার তোকে অ্যাডিশন শিখাইতে হবে না। আমি ওকে কালার ভ্যালু দিব, কালার কিভাবে জেনারেট করতে হবে, এই ভ্যালু দিয়ে কোন কালার আসে সেটা তো সিপিইউ জানতেও হবে না। আমি ওকে কালার দিব, ওই কালার ওয়াইজ সে আমাকে পিক্সেলটা জেনারেট করে দিবে। এই প্রসিজারটা তো সিপিইউর জানা থাকার কথা। তো আমার কেন আবার লুকআপ টেবিল দরকার? আমি এই প্রসিজারটা তো আরো বেশি স্লো, যে আমি আবার লুকআপ টেবিলও দেখতে হবে আমার। আমি ওকে কালার ভ্যালু দিব, ও সেটা দিয়ে একটা জেনারেট করে দিয়ে দিবে। ওর একটা জেনারেল প্রসিজার জানা আছে যে কালার ভ্যালুস থাকলেও কিভাবে পিক্সেল জেনারেট করবে। তো আমার ভ্যালু 3 বাইট ভ্যালু থেকেও একটা কালার জেনারেট করে দিয়ে দিবে আমার। তো মানে আমি এখনো বুঝিনি লুকআপ টেবিলটা কেন প্রয়োজন হচ্ছে সিপিইউ। বরং লুকআপ টেবিল সেভ করতে হইলে আমার আরো 16 মেগাবাইটের জায়গা লাগতেছে। যদি আমি আমি 2 টু দি পাওয়ার 24 বাইটের একটা লুকআপ টেবিল ক্রিয়েট করি, 2 টু দি পাওয়ার 24 মানে 16 মেগাবাইটের অলরেডি একটা স্পেস আমার পিসিতে থাকতেছে। তো এই স্পেসটা কোথায় আসতেছে? র্যামে বা হার্ড ডিস্কে? অবভিয়াসলি ইয়াতে আমরা রেজিস্টারে তো করবো না, কারণ রেজিস্টার হচ্ছে 64 বিটের। ক্যাশেও করবো না, ক্যাশ হচ্ছে কয়েক কিলোবাইটের বা মেগাবাইটের হয়, 2-3 মেগাবাইটের। আমার পিসিতে 8 মেগাবাইট বা 2-3 মেগাবাইটের একটা ক্যাশ আছে। অবভিয়াসলি এত বড় সিক্সটি ওটা তো মেগাবাইটের ক্যাশ হ্যান্ডেল লুকআপ করে না, টেবিল ওটা হবে তো না। জিপিইউ হ্যান্ডেল করে, আমি এটাই বলতেছি, গ্রাফিক্সের এটা কাজ। লজিক্যাল রিজনিং। তাহলে লজিক্যালি লুকআপ টেবিল কোথায় থাকার কথা? হয় র্যামে থাকবে জিপিইউ অথবা তে, হার্ড ডিস্কে থাকবে। জিপিইউ তো তে র্যামে থাকবে। থাকবে বা হার্ড ডিস্কে থাকবে, ওইখান থেকে যদি হার্ড ডিস্কে থাকে হার্ড ডিস্কে রিড করে আনা অনেক স্লোয়ার। যদি র্যামেও থাকে, র্যাম থেকে প্রত্যেকটা কালার ভ্যালুজ, একটা ইমেজ যদি একটা ইমেজ যদি 5 মেগাবাইটস এর হয়, 5 মেগাবাইটস এর জন্য আমার অন্তত, আচ্ছা 5 মেগাবাইটস আমি 2 এর পাওয়ারে ধরি, যদি 4 মেগাবাইটস হয়, আমাকে অ্যাটলিস্ট 2 টু দি পাওয়ার 22 পিক্সেলস পড়তে হবে। তো এই প্রত্যেকটা ভ্যালু পড়ার জন্য আমাকে বারবার র্যাম থেকে একটা করে কালার ভ্যালু লুকআপ টেবিলে নিয়ে আসতে হবে। যদি ক্যাশের ক্যাপাসিটিও ধরি, যদি ক্যাশ কমপ্লায়েন্ট হয় যে ক্যাশে চলে আসলো অ্যারেটা, তো স্টিল আমার অনেক স্লোয়ার হবে, কারণ আমার আমার তো প্রসিজারটা অনেক। র্যামের কথা চিন্তা করতেছিস কেন? তুই দেখ, উত্তরটা তুই দিয়ে দিছিস হার্ডওয়্যার থেকে। আমি ডাটাটা রিড করতে হচ্ছে না তো, আমি তো, এটা হার্ডওয়্যার রিলেটেড না, এটা তো আমার জন্য আলাদা প্রসেসর আছে ইমেজের জন্য, জিপিইউ। এটা তো একটা প্রসেসর না না? না, এটা ভুল বলছো তাইলে। জিপিইউ প্রসেসর তো অলওয়েজ অনও থাকে না, আর সবাই তো অলওয়েজ জিপিইউ প্রসেসর ইউজও করে না। আমার জিপিইউ সব প্রসেসর আছে, আমি জিপিইউ কম্পিউটারে প্রসেসর গ্রাফিক্স, অফ করে কম্পিউটার রাখছি। গ্রাফিক্স আছে। না না, আমি বললি, আমি তো জিপিইউ প্রসেসর অফ করে রাখছি। তার মানে সিপিইউর সাথে ডেডিকেটেড যে গ্রাফিক, ডেডিকেটেড না সরি, সিপিইউ তে ইন্টিগ্রেটেড যে গ্রাফিক্স প্রসেসরটা আছে, ডেডিকেটেড না ইন্টিগ্রেটেড, যেটা সেটা কাজ করতেছে। তো সেই সিপিইউর জন্য আহ, যেটা অ্যাকচুয়ালি জাস্ট সিপিইউর সাথে ইন্টিগ্রেটেড, সেই সিপিইউটা কিন্তু আমাদের র্যাম ইউজ করে। আর ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডের নিজস্ব র্যাম আছে। দুইটা কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে? তো ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ড ইউজ করে আমাদের ইউজুয়াল র্যাম। তো র্যাম থেকেও ডেটা রিড করতে হলে তাকে রিড অপারেশন অনেক স্লোয়ার, 100 টাইমস স্লোয়ার। রেজিস্টার থেকে রিড করা আর র্যাম থেকে রিড করা 100 টাইমস স্লোয়ার। তো এই স্লোয়ার অপারেশন আমি কেন যাব, যেখানে আমি জাস্ট 3টা বাইট রিড করে আমি কালার জেনারেট করতে পারবো, এর বদলে আমাকে লুকআপ টেবিল দেখতে হচ্ছে। তো এটা তো আর স্লোয়ার অপারেশন। এটা এটা কেন হচ্ছে, আমার দরকারটা কেন লুকআপ না, টেবিল এখন দেখা? তুমি না, একটা জিনিস চিন্তা করো। হ্যাঁ, তুমি যেটা বলতেছো সেটা ঠিক আছে। তুমি কালার জেনারেট করবা নাকি জেনারেটেড কালার ইউজ করবা? তোমার কম্পিউটারকে বা ইয়াকে যদি তুমি আগে থেকে জানাই রাখো যে লুকআপ টেবিলের কোন ইন্ডেক্সে কোন কালার আছে, সেটা তুমি ডাইরেক্টলি সেখান থেকে সে জেনারেটেড কালারটা ইউজ করবা, নাকি তুমি প্রতি বিট বাই বিট রিড করে করে তারপর ইমেজের জন্য কালারটা জেনারেট করবা? কোনটা ফাস্টার হবে? বাট স্যার আমি আমাদের তো, 16.7 মিলিয়ন যে জি, কালারটা বলতেছি সেটার ইনফরমেশনটা, অর্থাৎ আমার লুকআপ টেবলের এই ইন্ডেক্স পাইলে কোন কালার আসবে সেটা আমি প্রি ক্যালকুলেটেড করে রেখে দিছি। কারণ আমি একটা কালার জেনারেট করতে হলে 8 বিট হলে আমাকে প্রতি 8 বিটটা রিড করে নিয়ে না আমাকে কালারটা দিতে হবে, রাইট? ইয়েস স্যার। না আমি বলতে চাচ্ছি স্যার হ্যাঁ, যে এরপর হ্যাঁ, তুমি আমার মডার্ন কথাটা দেখো। সিপিইউ, জি, আমি আগে আমারটা শেষ করি, তারপর তুমি বলো। আমি তোমার yes, কোয়েশ্চেনটা sir, বুঝতে yes. পারছি, সেজন্য আমি তোমাকে বলতে চাচ্ছি। তো তুমি আগে আমার কথাটা হিসাব করে তুমি দেখো।
তাহলে এখানে আমি যখন কম্বিনেশনে যাব, এখানের প্রতিটার জন্য এখানের আবার প্রতিটার একটা কম্বিনেশন পাবা না টোটাল? সবগুলো মিলে তো আমরা বলতেছি 16.7 মিলিয়ন কম্বিনেশন বা 7 মিলিয়ন কালার প্রতিটার জন্য। এখন এই 7 মিলিয়ন কালারের ইনফরমেশনটা যদি তোমার কাছে প্রি ক্যালকুলেটেড করা থাকে, লুকআপ টেবল মানে যেখানে হচ্ছে তোমার কালার ডেফিনিশন গুলো প্রি ক্যালকুলেটেড করে কালারের ফাইনাল স্টেজটাকে রেখে দিছে, মানে এটা থেকে কোন কালারটা আসবে, সেটা তোমার জন্য ইজি হবে নাকি তোমাকে আমি এখানে ইয়া দিয়ে দিলাম যে এই যে 8 বিট 8 বিট করে দিয়ে দিলাম, এখানে টোটাল 24 বিট তোমাকে দিয়ে দিছি, সেই 24 বিট থেকে তুমি 8 বিট 8 বিট করে ভাগ করে নিয়ে তারপর আবার এটার জন্য কোন কালার হবে সেটা কম্পিউটার থেকে জেনারেট করবা, কোনটা ফাস্টার হবে বলো? স্যার আমি অ্যান্সারটা এভাবে দিব যে এটা ডিপেন্ড করে কালার প্রসেসিং প্রসিজারটা কত এক্সপেন্সিভ। না আমাদের যেটা, হ্যাঁ কালার, এটা এক্সপেন্সিভ হচ্ছে বেশি, যেটা তুমি বলতেছো সেই প্রসেসে এটা অনেক এক্সপেন্সিভ। আর যেটা আমাদের, যে কারণে আমরা গ্রাফিক্স কন্ট্রোলার যেটা ইউজ করা হয় আমাদের ডিভাইসে কম্পিউটারে, যে আমরা অটোমেটিক এখন যেগুলো ইনস্টল হয়ে যায়, আগে গ্রাফিক্স কন্ট্রোলারের জন্য আমাদেরকে আলাদাভাবে সফটওয়্যার ইনস্টল করা লাগতো, এখন তো এটা অটোমেটিক একসাথে ওরা নিয়ে নেয়। তো এখন সেই বিল্ডিং। গ্রাফিক্স কন্ট্রোলারের মধ্যেই এই ডেফিনিশনটা দেওয়া থাকে, কালারের এই লুকআপ টেবিলের ডেফিনিশনটা। বুঝতে পারছো তুমি ঘটনা? সো সেটা প্রি ক্যালকুলেটেড অবস্থায় কালার ইনফরমেশনটা সে সেখানে রেখে দিচ্ছে, যে কারণে সে ইন্ডেক্স পাইলে সাথে সাথে কালারটা সে কি করে ফেলতেছে, দিয়ে দিচ্ছে। আর যদি আমি প্রতিটা বিটকে যদি রেখে দিই, তাহলে যেটা হবে যে ওটাকে আমাকে নিজে থেকে কি করতে হবে, ক্যালকুলেট করতে হবে। জি মানে তো স্যার সে ওইটা বলতে চাচ্ছি ক্যালকুলেট মানে। করে সে জেনারেশনটা কস্টলি কম্পারেটিভলি, সিগনিফিকেন্টলি, কম্পারেটিভলিও না, সিগনিফিকেন্টলি কস্টলি, কারণ তোমাকে এখানে ক্যালকুলেট করতে হচ্ছে, ওখানে তোমাকে ক্যালকুলেট করতে হচ্ছে না, তুমি খুঁজে নিয়ে ফেলছো। তুমি একটা জিনিস হিসাব করে, একটা কম্পিউটেশন তুমি নিজে ক্যালকুলেটর টিপে টিপে কম্পিউট করবা, নাকি তুমি আরেকজনকে বলবা যে এটা রেজাল্ট কত, সে তোমাকে রেজাল্ট বললে তুমি রেজাল্টটা বসাই দিবা, কোনটা তোমার কাছে সহজ জি আর যদি কোনটা স্যার ফাস্টার? মানে আমার প্রসেসিং প্রসিজার আমার প্রসেসিং করাটা যদি এক্সপেন্সিভ হয় কাউকে জিজ্ঞেস করার তুলনায়, তাহলে অবভিয়াসলি হ্যাঁ, আমি কাউকে জিজ্ঞেস করে অ্যান্সারটা নিব। এখানে এক্স্যাক্টলি ওইটাই করা হচ্ছে। জি কালার বুঝতে পারছি ডেফিনিশনের স্যার। প্রি কম্পিউটেড ইনফরমেশনটা আমার ইয়াতে রেখে দেওয়া আছে, আমার যে গ্রাফিক্স কন্ট্রোলারের মধ্যেই, সেই তো কন্ট্রোল করতেছে টোটালি এটা। ইয়েস স্যার। সেটাই হচ্ছে তোমার কোয়েশ্চেনটার আনসার। সো তোমার ওটা আমি বুঝতে পারছি, তোমার যেটা রিজন তুমি বলছো, বাট সেটার আসলে কাহিনীটাই জায়গাতে আর কি। জি স্যার। আর এটার জন্য স্যার হার্ডওয়্যারে দেওয়া থাকে, হার্ডওয়্যার অবশ্যই ফাস্টার হবে। হ্যাঁ, এরপর হচ্ছে কেন কালার প্রিন্টারে ব্ল্যাক পিগমেন্ট ইউজ করে? কারণ আমরা জানি যে আমাদের যে কালার প্রিন্টারের সিএমওয়াই, এই সিএমওয়াই দিয়ে কিন্তু কখনো অরিজিনাল ব্ল্যাক পাওয়া যায় না। খেয়াল করছে কিনা আমি জানি না, কালার প্রিন্টার দিয়ে কেউ ব্ল্যাক প্রিন্ট করলে ওটা কিন্তু একটু কেমন জানি একটা, মানে একটু সি গ্রিন ওর টাইপের একটা ব্ল্যাক কালার হয় না। আসে আর কি, রাইট? জি, পুরো ব্ল্যাক হতে পারে না। সো হ্যাঁ, অরিজিনাল ব্ল্যাক কখনো সিএমওয়াই জেনারেট করতে পারে না, সে কারণে হচ্ছে কালার প্রিন্টারের সাথে একটা আলাদাভাবে একটা ব্ল্যাক ইয়া থাকে আর কি, টোনার দেওয়া থাকে, যেন হচ্ছে আমরা হাই কোয়ালিটি ব্ল্যাক প্রডিউস করতে পারি। বাট অরিজিনাল কালার প্রিন্টার যদি শুধু তুমি ইউজ করো সিএমওয়াই মডেল, সেটা কখনো হাই কোয়ালিটি ব্ল্যাক ইউজ করতে জেনারেট করতে পারবে না। তো সেটা হচ্ছে একটা কারণ। এরপরে হচ্ছে রান ল্যান্ড কোডিং, সেটা একটা কম্প্রেশন টেকনিক, যদিও এটা আমরা কম্প্রেশনের অংশ না আমাদের এই কোর্সটা, তারপরে এখানে এটা খুব একটা আলোচনা নেই, বাট এটা সহজ জিনিস সে কারণে হয়তো এখানে দেওয়া হয়েছে। সো রান ল্যান্ড কোডিং এর ক্ষেত্রে যেটা বলতেছে যে প্রথমে হচ্ছে যে তোমার কি থাকে, এই যে এভাবে এটাকে আমরা রিপ্রেজেন্ট করি, প্রথমটা হচ্ছে আমাদের কয়বার এটা রিপিট হবে সেই সংখ্যাটা, আর দ্বিতীয়টা হচ্ছে যে যেটাকে তুমি রিপিট করবে সেই অংশটা। তো এটার ক্ষেত্রে কিছুটা ইয়া থাকে যে মানে এক্ষেত্রে শুধু ওয়ান ডিজিট কিনা, ঠিক আছে, অনেকে এখানে এটা জায়গায় এবিসিডিও লিখতে পারে, ঠিক আছে, এটা ইয়া দিয়ে রিপ্রেজেন্ট করে আর কি, এটাকে কি বলা যায়, হেক্সা, ঠিক আছে। সেই জন্য যদি নাইনের পরে এ থাকে তার মানে হচ্ছে 9 বার এ দিবা, আবার এ দিয়ে যদি 9 দিই তাহলে হচ্ছে কয়বার হবে, 10 বার না নাকি? 10 বার হবে আর কি, রাইট? 10 বার 9 হবে, এটা কি বুঝতে পারতেছো? এটা হচ্ছে আমার কম্প্রেস অবস্থা, আর এটা হচ্ছে এক্সপান্ডেড অবস্থা, মিলাইতে পারতেছো কিনা? সহজ জিনিস তো, 3টা 5, সেই জন্য 3 5 9 8, মানে হচ্ছে প্রথমে 9টা 8,
এরপর হচ্ছে 1 4 মানে হচ্ছে একটা 4, 3 5 মানে হচ্ছে তিনটা 5, আর 3 5 এর জায়গায় যদি আমি এ দিই তাহলে হচ্ছে তিনটা এ হবে এই টাইপের। ক্লিয়ার? এরপরে আসতেছে হচ্ছে 2.4243, এই দুইটা একটু বলো। সেটা হচ্ছে আমরা যেটা বললাম, যদি আমার আসপেক্ট রেশিও সমান হয় তাহলে হচ্ছে কোনো রকম সমস্যা হবে না, আর যদি আসপেক্ট রেশিও সমান না হয় তাহলে কি হবে, ইমেজ ডিস্টর্ট হবে বা ইমেজ কি হয়ে যাবে, ফেটে যাবে। ঠিক আছে? তাহলে প্রথমটার ক্ষেত্রে শুনতেছো সবাই? জি স্যার। হ্যালো? ওকে। তো প্রথমটার ক্ষেত্রে আমার অ্যাসপেক্ট রেশিও কত, 5 কে যদি আমরা 3.5 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 1.42, রাইট? আবার 6 কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত হয়, 1.5। তাহলে 1.42 আর 1.5 কি সমান হয়েছে? হয় নাই। তার মানে ইমেজটাকে কনভার্ট করে যদি আমি ওটাতে নিয়ে যাই তাহলে হচ্ছে আমার অ্যাসপেক্ট রেশিও যেহেতু সেম না, তার মানে হচ্ছে জিওমেট্রিক ডিস্টরশন হবে। ওকে। বাট আমি যদি ইয়াতে নিয়ে যাই, যেটা হচ্ছে তোমার 514 মানে 5.25, 3.5, তো সেটাতে নিয়ে যাই তাহলে হচ্ছে যে আমার কি হবে, অরিজিনালটা যদি এত হয় তাহলে হচ্ছে 1.5, আবার 6 কে 4 দিয়ে ভাগ করলেও আমি পাচ্ছি 1.5। সেক্ষেত্রে হচ্ছে আসপেক্ট রেশিও সমান, আর আসপেক্ট রেশিও যদি সমান হয় তাহলে হচ্ছে আমার ইমেজ কি হবে না, ডিস্টর্ট হবে না। বুঝতে পারছি? কারো কোনো সমস্যা আছে কিনা এটার মধ্যে? তো এটার এখানে আমরা একটা প্রিভিয়াস কোয়েশ্চেনে এরকম কিছু কোয়েশ্চেন হয়তো দেখতে পাবো, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন এটা না? হ্যাঁ। এই যে যেটা বলছিলাম, এই যে চেঞ্জটা এখানে দেওয়া হয়েছে, ডিফারেন্স কম্পিউটার গ্রাফিক্স এটা ডিফারেন্স, এই যে 2 বাইট 24 বিট সব ঠিক রাখা হয়েছে, এখানে কিন্তু বাইটের জায়গায় কি দিয়ে দেওয়া হয়েছে, বিট দিয়ে দেওয়া হয়েছে। এরপর 12 বিট করে প্রতিটার জন্য দেওয়া হয়েছে 1 নাম্বার। এরপর ইউ আর আস্কড টু দ্য ফলোইং ইমেজ, এই ইমেজটাকে আমি এটাতে এটাতে রিপ্রেজেন্ট করব। তাহলে আমার এখানে যে ফেনোমেননটা হবে, কি হবে, কি ঘটনা ঘটবে, ইমেজটা কি প্রপারলি ডিসপ্লে করা যাবে কি যাবে না। তাহলে এটা হচ্ছে অ্যাসপেক্ট রেশিও বের করবা, এটার অ্যাসপেক্ট রেশিও বের করবা, যদি সেম হয় তাহলে কোনো জিওমেট্রিক ডিস্টরশন হবে না, আর যদি সেম না হয় তাহলে জিওমেট্রিক ডিস্টরশন হবে। ঠিক আছে? এরপরে 700 স্যার বাই 700 ইমেজকে যেটা কেটে বড় নিবা হচ্ছে নেক্সট। 800, 1800 বাই 1100 যেটা, ওটা তো স্যার এটা ফিট হয়ে যাবে না? এটা ডিস্টরশন কি প্রয়োজন আছে? কারণ আমি তো বড় জায়গায় না, ছোট এটা তুমি জিনিস রাখতে পারি। কনভার্ট করবা তো, মানে কনভার্ট একেবারে করবা। ওই সাইজটাই আসতে হবে? হ্যাঁ, ওই সাইজটাই আসতে হবে, ওটার ভেতরে ঢুকবে না, ওইটা বড় হয়ে এটা হবে যে। আচ্ছা। এরপর যেটা দিলাম, 700 বাই 700 কে 900 বাই 800 থেকে কেটে নিবা, কেটে নেওয়ার পরে হচ্ছে যে আপার রাইট কর্নার দেওয়া হয়েছে, এখানে কিন্তু লোয়ার লেফট কর্নার না। ঠিক আছে? আপার রাইট কর্নারে ঠিকঠাক আছে কিনা। ওকে। এফটা হচ্ছে চ্যাপ্টার 3 এর কোয়েশ্চেন, এগুলো চ্যাপ্টার 1 থেকে আর কি। 1 নাম্বার কোয়েশ্চেন এই 5টা চ্যাপ্টার 1 আর 2 থেকে আসছে। আশা করি পারবা, রাইট? তারপরে দেখো, তুমি তোমার মতো করে একবার প্রিপারেশন নিয়ে নাও আর কি, এই 2টা চ্যাপ্টার। কোনো সমস্যা থাকলে বলবো আর কি। ওকে। ঠিক আছে, তাইলে আজকে এটুকুই আর কি, কারো কোনো সমস্যা থাকলে বইলো। আর চ্যাপ্টার 1 আর 2 শেষ, এই এই বইটাই ফলো করা হবে বেসিক্যালি, সুতরাং বইটা কিনে নিতে পারো। ওকে। দ্যাটস অল ফর টুডে। আর আমি এটা আপলোড করে দিচ্ছি, স্লাইডটা আপলোড করে দিচ্ছি, তারপর বইয়ের পিডিএফটাও হচ্ছে ইয়াতে পাবা, ড্রাইভে পাবা, এই ইয়ার কোয়েশ্চেনটাও ড্রাইভে পাবা। সবকিছু দেখে মিলে তুমি এই 2 চ্যাপ্টার ক্লিয়ার করে নিবা আর কি। আল্লাহ হাফেজ। থ্যাংক